ॐ नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे শুভ সন্ধ্যা। হ্যাঁ স্যার, নমস্কার। হুম হুম প্রথমে আমরা বিষয়টা পড়ে নিই সংখ্যা, তারপরে হোমওয়ার্ক গুলো আলোচনা করব। দেখুন সংখ্যা আহ, পুরোটা দেখা যাচ্ছে। সংখ্যা বাচক শব্দ যেগুলো রয়েছে সেগুলো দু রকমের হতে পারে। একটা হচ্ছে পরিমাণবাচক সংখ্যা, আর একটা হচ্ছে পর্যায়বাচক সংখ্যা। হুম দু রকম সংখ্যাবাচক শব্দ হতে পারে। একটা হচ্ছে অঙ্কবাচক বা পরিমাণবাচক সংখ্যা, যাকে আমরা ইংরেজিতে বলি কার্ডিনালস নাম্বার, আর পূরণ বা পর্যায়বাচক সংখ্যা, যাকে আমরা ইংরেজিতে বলি অর্ডিনালস নাম্বার। দুটোর মধ্যে পার্থক্য কি? একটা পরিমাণ বোঝায়, একটা পর্যায় বোঝায়। যেমন দেখুন, উদাহরণ দেওয়া রয়েছে, এ কাহা, এ কাহা, এটা হচ্ছে পরিমাণবাচক সংখ্যা, মানে এ কাহা মানে একটি। হুম পর্যায়বাচক সংখ্যা কি? প্রথমঃ, প্রথমঃ, ফার্স্ট। দেখুন, এই ফার্স্ট এটা কি? এটা কিন্তু কোনো পরিমাণ বোঝাচ্ছে না। এটা একটা পজিশন বোঝাচ্ছে, একটা স্থান, প্রথম স্থান, পর্যায় বোঝাচ্ছে এটা। ঠিক আছে? তাহলে এ কহ এটা হচ্ছে পরিমাণ বোঝাচ্ছে, প্রথমঃ এটা পর্যায় বোঝাচ্ছে। এ কহ এটা পরিমাণবাচক সংখ্যা, প্রথমঃ এটা পর্যায়বাচক সংখ্যা। দ্বৌ এটা পরিমাণবাচক সংখ্যা, দুই সংখ্যাকে বোঝাচ্ছে। দ্বিতীয়ঃ এটা পর্যায়বাচক সংখ্যা, এটা সেকেন্ড পজিশনকে বোঝাচ্ছে। ত্রয়ঃ এটা পরিমাণবাচক সংখ্যা, তিন সংখ্যাকে বোঝাচ্ছে। তৃতীয়ঃ এটা পর্যায়বাচক সংখ্যা, থার্ড পজিশনকে বোঝাচ্ছে। ঠিক আছে? এইভাবে হচ্ছে দু রকম সংখ্যা হতে পারে। আচ্ছা, এবারে আপনাদের এমনি সংখ্যা কি পড়ানো হয়েছে? সংখ্যা? না স্যার, পড়ানো হয়নি স্যার। আচ্ছা, কোনো সংখ্যাই পড়ানো হয়নি, তাই তো? ঠিক আছে, তা না।
স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখুন এইবার এখানে একটা সংখ্যার তালিকা দেওয়া রয়েছে। এবারে দেখুন এখানে একম, দ্বে, আমার সঙ্গে সঙ্গে বলুন, আমি বলছি একবার করে বলুন। হ্যাঁ, একম, একম, দ্বে, দ্বে, ত্রিণি, ত্রিণি, চত্বারি। চত্বারি। এবারে এই যে চারটে সংখ্যা আমরা পড়লাম, 1 2 3 4, ঠিক আছে? এই চারটে সংখ্যা তিন লিঙ্গে তিন রকম হয়, ঠিক আছে? মানে একম এটা ক্লিবলিঙ্গে হচ্ছে, পুল্লিঙ্গে কি হবে? একহ। একহ, স্ত্রীলিঙ্গে হবে একা, একা, ঠিক আছে? দ্বে এটা ক্লিবলিঙ্গে, এটা স্ত্রীলিঙ্গে হবে দ্বে, পুল্লিঙ্গে হবে দ্বৌ, পুল্লিঙ্গে হবে দ্বৌ, স্ত্রীলিঙ্গে এবং ক্লিবলিঙ্গে হবে দ্বে, ঠিক আছে? ত্রিণী এটা পুল্লিঙ্গে হবে ত্রয়ঃ, কি হবে? ত্রয়ঃ। ত্রয়ঃ, স্ত্রীলিঙ্গে হবে তিস্রঃ, স্ত্রীলিঙ্গে তিস্রঃ, হবে ত্রিস্রঃ, তিস্রঃ। হ্যাঁ, ত্রিস্রঃ, হ্যাঁ, আর ক্লিবলিঙ্গে হবে ত্রিণী। ত্রিণি, হ্যাঁ, চার এটা পুল্লিঙ্গে হবে চত্বারঃ, কি হবে? চত্বারঃ, চত্বারঃ। স্ত্রীলিঙ্গে হবে চত্বারঃ, স্ত্রীলিঙ্গে হবে চতস্রঃ, চতস্রঃ। চতস্রঃ, হ্যাঁ, চতস্রঃ, চতস্রঃ, আর আর ক্লিবলিঙ্গে হবে চত্বারি, চত্বারি। কি হবে? চত্বারি। একটু ধরুন, বলছি। আচ্ছা, এই হচ্ছে প্রথম চারটে সংখ্যা, ঠিক আছে? প্রথম চারটে সংখ্যার ক্ষেত্রে তিন লিঙ্গে তিন রকম রূপ হতে পারে। হ্যাঁ, একম, একহ, একা, একম। বলুন, একহ, একা, একম। एकः, एकम्, एकः, एका, एकम्, হুম, দ্বৌ, দ্বে, দ্বে, द्वे, द्वे, द्वौ, द्वे, द्वे, ত্রয়ঃ, তিস্রঃ, ত্রিণি, त्रयः, तिस्रः, त्रीणि, চত্বারঃ, চতস্রঃ, চত্বারি। चत्वारः, चतस्रः, चत्वारि, ঠিক আছে? এইরকম চারটে রূপ, তিনটে করে রূপ হয়। 5 থেকে শুরু করে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। 5 থেকে যত সংখ্যা রয়েছে সেখানে কিন্তু একটাই রূপ হয় তিন লিঙ্গে, মানে তিন লিঙ্গে আলাদা আলাদা করে রূপ মনে রাখার কোনো দরকার নেই। যে রূপটা হয় সেটা আপনি পুল্লিঙ্গে, স্ত্রীলিঙ্গে, ক্লিবলিঙ্গে, তিন লিঙ্গেই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? মানে পঞ্চ যেটা আছে, পাঁচের জন্য কি আছে? পঞ্চ। পঞ্চ আপনি পুল্লিঙ্গে ইউজ করতে পারবেন, ক্লিবলিঙ্গেও ইউজ করতে পারবেন, আবার স্ত্রীলিঙ্গেও ইউজ করতে পারবেন। যেমন পঞ্চ, পঞ্চ, আহ, পঞ্চকলমাহ, পঞ্চকলমাহ, পঞ্চ স্যার পঞ্চ, ফলানি। স্যার পঞ্চকলমাহ হবে না স্যার? হ্যাঁ, পঞ্চকলমাহ, পঞ্চকলমাহ। আবার বলতে পারেন পঞ্চ ফলানি, পঞ্চ ফলানি। আর বলতে পারেন পঞ্চ বালিকাহ। তাহলে দেখুন, বালিকাহ এটা স্ত্রীলিঙ্গ, কলমাহ এটা পুলিঙ্গ, ফলানি এটা নপুংসকলিঙ্গ, কিন্তু পঞ্চ কিন্তু একই রয়েছে, তাই না? কিন্তু আগের গুলোতে দেখুন
एकः कलमः, एका बालिका, एकं फलं, द्वौ कलमौ, द्वे बालिके, द्वे फले, त्रयः कलमाः, तिस्रः बालिकाः, त्रीणि फलानि, चत्वारः बालकाः, चत्वारः कलमाः बालकाः হবে, चतस्रः बालिकाः, चत्वारि फलानि। चत्वारि বোঝা গেছে? फलानि। হ্যাঁ স্যার। আপনি এরকম তিনটে শব্দ ইউজ করে বলুন দেখি, এ কাহা থেকে তিনটে তিন লিঙ্গের শব্দ ধরুন, ধরে এভাবে বলুন আমি যেভাবে বললাম। স্যার एकः बालकः, एका बालिका, एकं फलम्। অন্য শব্দ বলুন, অন্য শব্দ বলুন, অন্য শব্দ। আমি তো এগুলো বললাম, অন্য শব্দ বলুন। एकः ग्रन्थः, হুম एकं पुस्तकम्, হুম एका देवता। এখানে দেবতা, ঠিক আছে, একা দেবতা। তাহলে একः গ্রন্থः, একম পুস্তকম, একা দেবতা। তারপরে বলুন। द्वौ द्वौ विद्यालयौ। द्वौ विद्यालयौ, হ্যাঁ। द्वे कन्ये। द्वे कन्ये, খুব ভালো। द्वे पर्वते। না, পর্বত শব্দ পুলিঙ্গ শব্দ। চন্দ্র শব্দ কি ছাড়ি নাকি? চন্দ্র শব্দ চন্দ্র পুলিঙ্গ। দে মিত্রে। দ্বে মিত্রে, খুব ভালো। এই ত্রিণী। শব্দগুলো বহুবচন করে দিন। ত্রয়ः পুলিঙ্গ বলুন, ত্রয়ः। ত্রয়ः বিদ্যালয়াः। হুম তিস্রः কন্যাः। ত্রিণী হুম প্রাণী। হুম তারপর চত্বরः বিদ্যালয়াः। চতস্রः কন্যাः। চত্বারি মিত্রাণি। পঞ্চ দিয়ে পঞ্চ বিদ্যালয়াः। পঞ্চ কন্যাः। পঞ্চ মিত্রাণি। এইভাবে হবে, ঠিক আছে। এবারে 5 থেকে শুরু করে যা যা দেখতে পাচ্ছেন, ষট, সপ্ত, অষ্ট অথবা অষ্টৌ, নব, দশ, একাদশ, বলুন আমার সাথে সাথে বলুন, হ্যাঁ। ষট, ষট, সপ্ত, সপ্ত, অষ্টৌ, অষ্টৌ, নব, নব, দশ, দশ, একাদশ, একাদশ, দ্বাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, ত্রয়োদশ, চতুর্দশ, চতুর্দশ, পঞ্চদশ, পঞ্চদশ, ষোড়শ, ষোড়শ, সপ্তদশ, সপ্তদশ, অষ্টাদশ, অষ্টাদশ, নবদশ। নবদশ। হ্যাঁ, দেখুন এতটা অবধি হচ্ছে আপনার 19 পর্যন্ত হলো। এগুলো কিন্তু সব নপুংসকলিঙ্গ শব্দ। এই যে নবদশ, অষ্টাদশ, এই যে যা যা পঞ্চ থেকে শুরু করলাম না, পঞ্চ থেকে শুরু করে 19 পর্যন্ত, মানে 5 থেকে 19 অবধি সব কিন্তু আপনার নপুংসকলিঙ্গ শব্দ। কিন্তু এগুলো 3 লিঙ্গে ইউজ করতে পারেন, মানে নবদশ ফলানি, নবদশ বালকাহ, নবদশ কন্যাহ, তিনটেই আপনি করতে পারেন। ঠিক আছে, বোঝা গেছে তো এটা?
হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, এরপরে দেখুন বিংশতিহি, এখান থেকে শুরু হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। বিংশতি এটা স্ত্রীলিঙ্গ শব্দ, মতি শব্দের মতো, ঠিক আছে? কিন্তু এটা স্ত্রীলিঙ্গ হলে কি হবে, এটাও কিন্তু তিন লিঙ্গের সাথেই যাবে। এখানে কোনো লিঙ্গের পরিবর্তন নেই, একটাই লিঙ্গের শব্দ, এটা কিন্তু তিন লিঙ্গের সাথেই যাবে, ঠিক আছে? বিংশতিহি বালকাহা, বিংশতিহি বালিকাহা, বিংশতিহি ফলানি, তিনটেই সম্ভব। হ্যাঁ, বলুন এবার আমার সাথে সাথে। বিংশতিহি, বিংশতিহি, एकविंशतिः, एकविंशतिः, द्वाविंशतिः, द्वाविंशतिः, त्रयोविंशतिः, त्रयोविंशतिः, चतुर्विंशतिः, चतुर्विंशतिः, पञ्चविंशतिः, पञ्चविंशतिः, षड्विंशतिः, विंशतिः, सप्तविंशतिः, सप्तविंशतिः, अष्टाविंशतिः, अष्टाविंशतिः, नवविंशतिः, नवविंशतिः, त्रिंशत्, त्रिंशत्, एकत्रिंशत्, एकत्रिंशत्, द्वात्रिंशत्, द्वात्रिंशत्, त्रयस्त्रिंशत्, त्रयस्त्रिंशत्, चतुस्त्रिंशत्, चतुस्त्रिंशत्, पञ्चत्रिंशत्, पञ्चत्रिंशत्, षट्त्रिंशत्, षट्त्रिंशत्, सप्तत्रिंशत्, सप्तत्रिंशत्, अष्टात्रिंशत्, अष्टात्रिंशत्, नवत्रिंशत्, नवत्रिंशत्, चत्वारिंशत्, चत्वारिंशत्, एकचत्वारिंशत्, एकचत्वारिंशत्, द्विचत्वारिंशत्, द्विचत्वारिंशत्, त्रिचत्वारिंशत्, त्रिचत्वारिंशत्, चतुश्चत्वारिंशत्, चतुश्चत्वारिंशत्, पञ्चचत्वारिंशत्, पञ्चचत्वारिंशत्, षट्चत्वारिंशत्, षट्चत्वारिंशत्, सप्तचत्वारिंशत्, सप्तचत्वारिंशत्, अष्टचत्वारिंशत्, अष्टचत्वारिंशत्, नवचत्वारिंशत्, नवचत्वारिंशत्, पञ्चाशत्, पञ्चाशत्, एकपञ्चाशत्, एकपञ्चाशत्, द्विपञ्चाशत्, द्विपञ्चाशत्, त्रिपञ्चाशत्, त्रिपञ्चाशत्, चतुःपञ्चाशत्, चतुष्पञ्चाशत्, पञ्चपञ्चाशत्, पञ्चपञ्चाशत्, षट्पञ्चाशत्, षट्पञ्चाशत्, सप्तपञ्चाशत्, सप्तपञ्चाशत्, अष्टपञ्चाशत्, अष्टपञ्चाशत्, नवपञ्चाशत्, नवपञ्चाशत्, षष्टिः, षष्टिः, एकषष्टिः, एकषष्टिः, नोरिता, त्रिषष्टिः, द्विषष्टिः, त्रिषष्टिः, त्रिषष्टिः, चतुष्षष्टिः, चतुष्षष्टिः, पञ्चषष्टिः, पञ्चषष्टिः, षट्षष्टिः, षट्षष्टिः, सप्तषष्टिः, सप्तषष्टिः, अष्टषष्टिः, अष्टषष्टिः, नवषष्टिः, नवषष्टिः, सप्ततिः, सप्ततिः, एकसप्ततिः, एकसप्ततिः, द्विसप्ततिः, द्विसप्ततिः, त्रिसप्ततिः, त्रिसप्ततिः, चतुस्सप्ततिः, चतुस्सप्ततिः, पञ्चसप्ततिः, पञ्चसप्ततिः, षट्सप्ततिः, षट्सप्ततिः, सप्तसप्ततिः, सप्तसप्ततिः, अष्टसप्ततिः, अष्टसप्ततिः, नवसप्ततिः, नवसप्ततिः, अशीतिः, अशीतिः, एकाशीतिः, एकाशीतिः, द्व्यशीतिः, द्विशीतिः, त्र्यशीतिः, द्विशीतिः, স্যার স্যার चतुरशीतिः, স্যার স্যার রশিকার আর অজ মিল স্যার জফলা হয়েছে না স্যার?
হ্যাঁ হ্যাঁ, ছিল ত্রি ত্র্যशीतिः, ত্র্যशीतिः, चतुरशीतिः, चतुरशीतिः, पञ्चाशीतिः, पञ्चाशीतिः, षडशीतिः, षडशीतिः, सप्ताशीतिः, सप्ताशीतिः, अष्टाशीतिः, अष्टाशीतिः, नवाशीतिः, नवाशीतिः, नवतिः, नवतिः, एकनवतिः, एकनवतिः, द्विनवतिः, द्विनवतिः, त्रिनवतिः, त्रिनवतिः, चतुर्नवतिः, चतुर्नवतिः, पञ्चनवतिः, पञ्चनवतिः, षण्णवतिः, षण्णवतिः, सप्तनवतिः, सप्तनवतिः, अष्टनवतिः, अष्टनवतिः, नवनवतिः, नवनवतिः, শতম। शतम्। এটা 100 হলো। এরপর যদি বলা হয় 101 তাহলে কি বলবেন একাধিক শতম। ঠিক আছে, एकाधिकशतम्। हाँ सर। একাধিক শতম, যা হবে সেই এভাবে করতে হবে। ধরুন বললাম একাধিক শতম, দ্ব্যধিক শতম, ত্র্যধিক শতম, চতুরধিক শতম, পঞ্চাধিক শতম। বুঝা গেছে? এইভাবে হতে থাকবে। ঠিক सर আছে, हजार, हजार। হাজার হবে সহস্রম। सर मन मन समान कौन सर 2525। 2525, হ্যাঁ। তখন আপনাকে কি করতে হবে, সেটার নিয়ম হচ্ছে আপনাকে ভেঙে ভেঙে করতে হবে। প্রথমে শেষ থেকে শুরু করতে হবে, অঙ্কানাম বামতো গতি, শেষ থেকে শুরু করতে হবে। 25 25 25 মানে কি? 25 সংস্কৃত কি? পঞ্চবিংশতি। पंचविंशति। পঞ্চবিংশতি। 525 তার মানে কি? 500 কত হবে? পঞ্চশতম, তাই তো? পঞ্চশতম। पंचशतम्। हाँ। 525 কত হবে? পঞ্চবিংশতি অধিক পঞ্চশতম। কি হবে? विंशतिः अधिक पंचशतम्। পঞ্চবিংশতি অধিক পঞ্চশতম। সেটা पंचविंशति। আচ্ছা, আমি আপনাকে বলছি, ঠিক আছে? লিখে দেখাচ্ছি, হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখতে, সেটা হচ্ছে এই ধরুন 19কে বলছি নবদশ। 19কে আরো একটা কি বলা যায় জানেন? কি বলা যায়? বাংলাতেও প্রয়োগ করি আমরা। হ্যাঁ, एकोनविंशति सर। একোনবিংশতি অথবা ঊনবিংশতি। ঠিক আছে, একোনবিংশতি অথবা ঊনবিংশতি। সেরকমই 29, 29কে এখানে বলছে নববিংশতি, আমি আর কি বলতে পারি? एकोनत्रिंशत्। একোনত্রিংশৎ অথবা ঊনত্রিংশৎ। ঠিক আছে, हम्म। নবত্রিংশৎ কি বলতে পারি? नवत्रिंशत्। হ্যাঁ, তাই আর কি বলতে পারি? एकोनत्रिंशत्, ऊनत्रिंशत्। না, একোনচত্বারিংশৎ। ও স্যার, এটা তো স্যার 39, স্যার এটা তো 39 হয়ে গেল। 39 বলছি, নবত্রিংশৎ বললেন না? নবত্রিংশৎ, নবত্রিংশৎ মানে কি? 39। 39। হ্যাঁ হ্যাঁ 39কে কি বলা যাবে? একোনচত্বারিংশৎ অথবা ঊনচত্বারিংশৎ। হ্যাঁ। 49, তাই কি বলা যেতে পারে 49কে? एकोनपञ्च, एकोनपञ्चाश, पञ्च কি সৎ, একোনপঞ্চাশৎ। एकोनपञ्चाश, একোনপঞ্চাশৎ। এরকম একোনষষ্টিঃ, একোনসপ্ততিঃ, एकोनसप्ततिः, একোনাশীতিঃ, একোনাশীতিঃ, তাই তো? 79। হুম। একোননবতিঃ, एकोननवतिः, একোনশতম বলতে পারেন, ঊনশতম। एकोनशतम्। এইভাবে আপনি বলতে পারেন, এটা একটা অপশন। ঠিক আছে, এবার এরপরে 100-র পরে হাজার হচ্ছে সহস্রম, লক্ষ হচ্ছে লক্ষম, আর কোটি হচ্ছে কোটিহি। কোটি শব্দ কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে, মানে শতম এটা হচ্ছে নপুংসক লিঙ্গ, সহস্রম এটা হচ্ছে নপুংসক লিঙ্গ, লক্ষম এটাও হচ্ছে নপুংসক লিঙ্গ, কোটি এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, কোটিহি। ঠিক আছে, বোঝা গেছে?
এবারে আপনি হ্যাঁ যেটা স্যার বোঝা গেছে। জিজ্ঞাসা করলেন সংখ্যা ভেঙে, ওইটা আপনি বলছি, দেখাচ্ছি। এটা এটা আপনাকে দিতে হবে তো গ্রুপে, এটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার। হুম, দাঁড়ান। দেখুন, এটা আমি গ্রুপে দিয়ে দিলাম। দেখুন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি কি সংখ্যা বলেছিলেন? 2525। 25। 2525, এটা তো বড় করে দিই। এটা বলেছিলেন তো? এবার দেখুন, 25, 25 কত হয়? বলুন, 25 কত হয়? স্যার 25 হচ্ছে পঞ্চবিংশতি। হুম, যেগুলো পারবেন না আমি গ্রুপে দিয়েছি, ওটা ওটা ওইটা ডাউনলোড করে দেখে নিন, ঠিক আছে? দাঁড়ান। পঞ্চবিংশতি, পঞ্চবিংশতি। এরপরে 525, তাহলে 50 বার লাগাতে হবে অধিক। কি লাগাতে হবে? অধিক। 500 কত হয়? 500 মানে কত? পঞ্চ পঞ্চশতম। শতম। পঞ্চশত, না এবারে শতম করে পঞ্চশত। এরপর লাগাতে হবে অধিক। 2000 কত হবে? দ্বিসহস্রম। দেখুন, পঞ্চবিংশতি অধিক পঞ্চশত অধিক দ্বিসহস্রম। অন্য সংখ্যা নেই। 4715। 15 কত হয়? 15 সংস্কৃত কি? পঞ্চদশ। পঞ্চদশ হ। পঞ্চদশ, পঞ্চদশ। বিসর্গ নেই। পঞ্চদশ, হ্যাঁ তারপরে কি হবে? অধিক। অধিক। হ্যাঁ, উম, কতশো আছে? সপ্তশত। সপ্তশত অধিক। অধিক
চত্বারি সহস্রম চতুঃসহস্রম। চতুঃসহস্রম। চতুস- চতুঃসহস্রম। বোঝা গেছে? এইভাবে করতে হবে। ধরুন বললাম এখন 2025 সাল চলছে, 2025 সাল, তাহলে পঞ্চ, বলুন, পঞ্চবিংশতি 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 অধিক অধিক দ্বিসহস্রম। 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 একসাথে দ্বিসহস্রম। তাহলে একটা একটা করে পদ হয়, মাঝে ভাঙা যাবে না, একটা করে এগুলো শব্দ। পঞ্চবিংশতি অধিক দ্বিসহস্রম, 2025। আপনার জন্মসাল কত? স্যার 1984। 1984। এবারে করুন, 84 মানে কত? চতুষাশীতিঃ। চতুরাশীতি। চতুরা চতুরাশীতি। চতুরাশীতি চতুরাশীতি অধিক অধিক একনবিংশত চতুরাশি নবশতম নবশত অধিক অধিক এক একসহস্রম। 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 এইভাবে হবে, ঠিক আছে? বোঝা গেছে? এইভাবে আপনাকে এগুলো করতে হবে। যে কোনো সাল ধরবেন, শেষ থেকে শুরু করবেন। আরো যদি বড় সংখ্যা দিই, শুরু করুন। 45 কত হবে? 45 পঞ্চচত্বরিংশৎ পঞ্চচত্বরিংশৎ। অধিক তারপরে অধিক কতগুলো? 100। কতগুলো 100? ত্রিশত। ত্রিশত অধিক ত্রিশত দুই হাজার দ্বিসহস্রম। না, না, দ্বিসহস্রম নয়, 72,000 আছে এখানে। অযুতটাকে স্যার হাজারের মধ্যে নিতে হবে না? আমার অজুত বলবেন কিনা আবার? আচ্ছা, অযুত বলা অজুত যাবে দিলাম। না। বা তাহলে 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 হচ্ছে দ্বিসপ্ততি। দ্বিসপ্ততি। দ্বিসপ্ততি অধিক দ্বিসপ্ততি সহস্র অধিক দ্বিসপ্ততি সহস্র অধিক অধিক ষট লাস্ট এটা হচ্ছে ষট লক্ষ। ষট পঞ্চাশত। ষটপঞ্চাশৎ লক্ষম। ষট পঞ্চাশত লক্ষম। বুঝা গেছে? এইভাবে করতে হবে। যত বড় সংখ্যা থাকে এইভাবে ভেঙে ভেঙে করলে কোনো কঠিন হবে না। বুঝা গেছে? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। প্র্যাকটিস হয়ে যাবে স্যার, আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এটাকে আমি এটাকে আপনি তুলে নিচ্ছেন খাতায়, নাকি আমি পিডিএফ পাঠাবো? এটা খাতায় তুলে নিন। স্যার পাঠালে ভালো হয় না স্যার? পাঠিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, দাঁড়ান। করিয়ে দিচ্ছি, তাহলে পিডিএফ করে নিই, এটাকে সেভ করে নিই। ঠিক আছে, গ্রুপে দিয়ে দিয়েছি, হ্যাঁ। তাহলে মোটামুটি এই সংখ্যা যেগুলো বললাম সেগুলো ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, এগুলো ক্লিয়ার। ঠিক আছে।
এইবারে আমরা যেটা প্রথমে শুরু করেছিলাম সেটাই যাচ্ছি, ঠিক আছে? হুম। তাহলে সেখানে আমরা দেখলাম, তাহলে এতক্ষণ আমরা যে সংখ্যাগুলো আলোচনা করলাম সেগুলো কিরকম সংখ্যা, পরিমাণবাচক সংখ্যা নাকি পর্যায়বাচক সংখ্যা? স্যার, সেটা স্যার অঙ্কবাচক বা পরিমাণবাচক সংখ্যা, অঙ্কবাচক বা পরিমাণবাচক। হ্যাঁ, ঠিক, একদম ঠিক। এবারে আমরা দেখব সেই সংখ্যাগুলোরই পর্যায়বাচক সংখ্যা কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, দেখুন। দেখুন, প্রথমঃ 1 থেকে 19 পর্যন্ত পরিমাণবাচক সংখ্যার পর্যায়বাচক রূপ। 1 থেকে 19 অব্দি যেগুলো রয়েছে সংখ্যাগুলো, যেগুলো নপুংসকলিঙ্গ শব্দ, এই 5 থেকে 19 আর 1 থেকে 4ও তো আছে, সেগুলো দেখুন। প্রথমঃ, দ্বিতীয়, পড়ুন, আপনি পড়ুন তো কি কি লেখা আছে। প্রথমঃ, দ্বিতীয়ঃ, তৃতীয়ঃ, চতুর্থঃ, পঞ্চমঃ, ষষ্ঠঃ, ষষ্ঠঃ, সপ্তমঃ, অষ্টমঃ, নবমঃ, দশমঃ, একাদশঃ, দ্বাদশঃ, ত্রয়োদশঃ, চতুর্দশঃ, পঞ্চদশঃ, ষোড়শঃ, সপ্তদশঃ, অষ্টাদশঃ, নবদশঃ। হুম, 19টা হলো। তাহলে কি দেখছেন, এ কহটা হয়ে গেল প্রথমঃ। দেখুন, এই শব্দগুলো নতুন নয়, শব্দগুলো আমরা বাংলাতেও প্রয়োগ করে থাকি না, নতুন কোনো এগুলো শব্দ স্যার, নয়, এটা সহজ আছে স্যার, এটা এটা ঠিক সহজ আছে। আছে। প্রথমঃ, দ্বিতীয়, এবারে এইগুলোই প্রথমঃ, দ্বিতীয়ঃ, তৃতীয়ঃ, চতুর্থঃ, পঞ্চমঃ, ষষ্ঠঃ, সপ্তমঃ, অষ্টমঃ, নবমঃ, দশমঃ। এর পরেরটা একটু অসুবিধা, একাদশঃ। আমরা ওখানে যে শব্দগুলো দেখেছিলাম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, নবদশ, এরকম দেখেছিলাম, সেগুলোতে একটা করে বিসর্গ লাগিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। একাদশ, দ্বাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, ত্রয়োদশ, চতুর্দশ, চতুর্দশ, পঞ্চদশ, পঞ্চদশ, ষোড়শ, ষোড়শ, সপ্তদশ, সপ্তদশ, অষ্টাদশ, অষ্টাদশ, নবদশ, নবদশ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম, এইভাবে চলছে। ঠিক আছে, 1 থেকে 19 অব্দি হয়ে গেল। এরপরে দেখুন, 19 থেকে 59। এবারে আগে 1 থেকে 19 অব্দি হয়েছে, আবার 19 থেকে 59 কেন ধরছি, 19-এর জন্য দুটো শব্দ রয়েছে, একটা আছে নবদশ আর একটা আছে ঊনবিংশতি, তাই তো? নবদশ ধরলে আগেরটা হবে নবদশ, একটাই রূপ হবে। কিন্তু যদি আপনি ঊনবিংশতি ধরেন 19-এর সংস্কৃত, তাহলে দুটো করে রূপ হতে পারে এখানে। কি কি রূপ হতে পারে দেখুন, বিংশতি, ত্রিংশত, চত্বারিংশত বা পঞ্চাশত শব্দের পরে এবং যে সকল পরিমাণবাচক সংখ্যার শেষে বিংশতি, ত্রিংশত, চত্বারিংশত বা পঞ্চাশত শব্দ থাকে, তাদের পরে ডট বা তমট প্রত্যয় যোগ করে পর্যায়বাচক সংখ্যা করা হয়। দুটো প্রত্যয় হতে পারে, ডট অথবা তমট। ঠিক আছে, ডট প্রত্যয় হতে পারে অথবা তমট প্রত্যয় হতে পারে। এই দুটো প্রত্যয় যোগ করে পর্যায়বাচক সংখ্যা করা হয়। ঠিক আছে, এই জন্য স্যার, ডট প্রত্যয়, তমট প্রত্যয় এগুলো তো স্যার অপরিচিত একদম। অপরাজিত বলতে এগুলো প্রত্যয়গুলো জানার দরকার নেই, তার থেকে দুটো রূপ আছে, সেটা দেখুন। ঊনবিংশতি আছে, 19 হচ্ছে 19 মানে ঊনবিংশতি, তারপরে ডট প্রত্যয় করলে রূপ দেখুন, নিচে কি লেখা আছে, ঊনবিংশঃ। কি আছে, ঊনবিংশঃ। আর তমট করলে কি রূপ হয়, ঊনবিংশতি তমঃ। এই প্রত্যেকটা জায়গায় দুটো করে রূপ হয়, এটা হচ্ছে বিষয়। ঊনবিংশঃ, ঊনবিংশতি তমঃ, 19th যেটা আছে, তার দুটোই সংস্কৃত হতে পারে। ঊনবিংশঃ, ঊনবিংশতি তমঃ, মানে ঊনবিংশতি ছিল ওখানে, কি শব্দ ছিল, ঊনবিংশতিঃ। 19 মানে কত, ঊনবিংশতিঃ। একটা করতে পারেন, ওই শেষের তি কারটা উড়িয়ে দিলেন, তাহলে কি পড়ে থাকছে,
ঊনবিংশः। ঠিক আছে, আর একটা করতে পারেন, ঊনবিংশতি শব্দ যেমন আছে তেমন থাকে, পরে একটা তম লাগিয়ে দেবেন, এটা তমট প্রত্যয় যোগ হচ্ছে। ঠিক আছে, তাহলে ঊনবিংশতি তমঃ, বিংশः বিংশতি তমঃ, দ্বাত্রিংশৎ ছিল, তয় হলন্ত ছিল, তয় হলন্তটা বাদ দিয়ে দিলেন, তাহলে দ্বাত্রিংশः দ্বাত্রিংশত্তমঃ, সপ্তচত্বারিংশः সপ্তচত্বারিংশত্তমঃ, নবপঞ্চাশः নবপঞ্চাশত্তমঃ। 19 থেকে 59, কারণ বিংশতি রয়েছে, বিংশতি কার শেষে রয়েছে? 21 থেকে 29। ত্রিংশৎ কার শেষে রয়েছে? 31 থেকে 39। চত্বারিংশৎ কার শেষে রয়েছে? 41 থেকে 49। পঞ্চাশৎ কার শেষে রয়েছে? 51 থেকে 59। তাহলে 19 থেকে 59 এই যে শব্দগুলো হতে পারে, সেখানে পর্যায়বাচক সংখ্যার ক্ষেত্রে দুটো করে রূপ হয়। বোঝা গেছে? তাহলে 1 থেকে 19 কিন্তু একটা করেই রূপ হচ্ছে, 19 থেকে 59 দুটো করে রূপ হচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। এবারে পড়ে থাকছে কি 59 থেকে বাকিটা 100 অব্দি কি হবে, তাই তো? 59 থেকে 100 অব্দি কি হবে? যে সকল পরিমাণবাচক সংখ্যার শেষে ষষ্ঠী, সপ্ততি, অশীতি বা নবতি শব্দ থাকে, তাদের পরে ডট বা তমট প্রত্যয় যোগ করে পর্যায়বাচক সংখ্যা করা হয়। কিন্তু ষষ্ঠী, সপ্ততি, অশীতি বা নবতি শব্দের পরে তমট প্রত্যয় হয়। এর মানে কি বলুন দেখি? যাদের শেষে ষষ্ঠী, সপ্ততি, অশীতি, নবতি শব্দ আছে, তাদের দুটো করে রূপ হবে। কিন্তু শুধু যে ষষ্ঠী শব্দ মানে 60, 70, 80, 90 এই চারটে, ষষ্ঠীহি, সপ্ততিহি, অশীতিহি, নবতিহি, এই চারটে শব্দের পরে কিন্তু তমট প্রত্যয়েই হয়, অন্য কিছু হয় না। মানে এই চারটে শব্দের ক্ষেত্রে একটাই রূপ হবে। দেখুন নিচে কি লেখা আছে, ষষ্ঠী তমা। সরি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন তো? দেখুন লুকটা দেখুন, ষষ্ঠী তমঃ, অন্য কোনো বিকল্প নেই, একটাই রূপ হচ্ছে। সপ্ততি তমঃ একটাই রূপ, অশীতি তমঃ একটাই রূপ, নবতি তমঃ একটাই রূপ। কিন্তু যেগুলোর পরে শেষে আছে দেখুন দুটো করে রূপ হচ্ছে, ঊনষষ্ঠঃ ঊনষষ্ঠী তমঃ, পঞ্চসপ্তঃ পঞ্চসপ্ততি তমঃ, নবনবঃ নবনবতি তমঃ। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, এইবারে যেটা বিষয় সেটা হচ্ছে দেখুন, এই যে সংখ্যাবাচক শব্দগুলো দেখলেন, এই এইগুলো দেখুন সব কিন্তু পুল্লিঙ্গে রয়েছে। যতগুলো দেখলেন প্রথম থেকে দেখুন, প্রথমাহা থেকে শুরু করে যা যা দেখেন সবগুলো পুল্লিঙ্গে রয়েছে তো। এবারে এই শব্দগুলো কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু তিন লিঙ্গেই হবে। কারণ আপনি চিন্তা করে দেখুন, এই যে পর্যায়বাচক সংখ্যাগুলো, সেগুলো কিন্তু সবগুলোই বিশেষণ হিসেবে ইউজ হচ্ছে না। প্রথমঃ বালকঃ, প্রথমা বালিকা, প্রথমম মিত্রম, তাই না? তাহলে দেখুন এই পর্যায়বাচক সংখ্যাগুলো কিন্তু সবসময় তিন লিঙ্গে হবে। হ্যাঁ, তাহলে তিন লিঙ্গে কিরকম রূপ হবে? দেখুন লেখা আছে, পর্যায়বাচক সংখ্যাগুলির রূপ পুলিঙ্গে রাম শব্দের মতো হবে, ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো হবে, আর স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হবে। ঠিক আছে, কেবল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই শব্দের রূপ স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো হবে। মানে দেখুন, প্রথমঃ, প্রথমম, প্রথমা, দ্বিতীয়ঃ, দ্বিতীয়ম, দ্বিতীয়া, তৃতীয়ঃ, তৃতীয়ম, তৃতীয়া, চতুর্থঃ, চতুর্থম, চতুর্থা নয়, চতুর্থী। আমরা বাংলাতে বলি না, পুজোর সময় কি বলি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তাই তো বলি? দেখুন এভাবেই চতুর্থী, এই চতুর্থ থেকে শুরু করে যা শব্দ রয়েছে সবচেয়ে স্ত্রীলিঙ্গে কিন্তু নদী শব্দের মতো হবে।
चतुर्थी पंचमी षष्ठी सप्तमी अष्टमी नवमी दशमी एकादशी द्वादशी त्रयोदशी चतुर्दशी पंचदशी षोडशी सप्तदशी अष्टादशी नवदशी ऊनविंशी विंशी द्वात्रिंशत्तमी सप्तचत्वारिंशत्तमी नवपञ्चाशत्तमी षष्टितमी अशीतितमी नवनवतितमी শততমী। বোঝা গেছে? হ্যাঁ পঙ্কজবাবু, হ্যাঁ স্যার, বোঝা শুধু গেছে স্যার, বোঝা প্রথম গেছে। দ্বিতীয় তৃতীয় এই তিনটের জায়গায় লতা শব্দের মতো হবে, তারপর থেকে সবকিছুই কিন্তু নদী শব্দের মতো হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে এতটা পুরো এতক্ষণ যা বললাম সব ক্লিয়ার? হ্যাঁ স্যার, সব ক্লিয়ার স্যার। ঠিক আছে, এবারে কিন্তু আমি একটা অভ্যাস করব ক্লাসে, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। আমি স্ক্রিন শেয়ার করছি, আপনাকে উত্তর দিতে হবে। কি বুঝেছেন সেটা এখনই পরীক্ষা হয়ে যাবে। একটু দাঁড়ান, আমি ওপেন করছি। আপনি বলছেন এক্সট্রা ক্লাসের কথা আগের দিনের ক্লাসে। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছিলাম স্যার। আজকে হয়ে গেল, শনিবারের ক্লাসটাও আমিই নেব। ঠিক আছে? স্যার আমাদের ক্লাস আর হবে স্যার কবে স্যার? আজ ক্লাস তো মনে হয় বেশি দিন হবে না স্যার, তাই না স্যার? হ্যাঁ, আজ শনিবারের ক্লাসটাও আমি নেব। 3 তারিখ হয়ে গেল, দুটো ক্লাস লাগবে আমার সন্ধি শেষ করার। দুটো আমার তো সেই সংখ্যা তো আজকে শেষ হয়ে যাবে, আর সন্ধি আছে সিলেবাসে, সন্ধিটা পরের দুটো ক্লাসে শেষ হয়ে যাবে, আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। বাকি স্যারদের আমি জানি না কি কতটা কি হয়েছে। স্যার আপনাকে বলছিলাম স্যার, নত্য বিধান সত্য বিধান এটা নিয়ে একটু হ্যাঁ, কথা ওটা বলতে ওটা বলছিলাম। ওটা ওটা বলে দেবো আমি পরের দুটো ক্লাসের মধ্যে। দুটো ক্লাস সন্ধি লাগবে না, আমি পরের ক্লাসে বা তারপর সময় করে আমি বলে দেবো। ঠিক আছে? মানে মোটামুটি আমি সত্য বিধানটা বলে দেবো। প্রচুর আসলে নর্থ সাথে প্রচুর নিয়ম রয়েছে, মোটামুটি যেগুলো বেসিক যে নিয়মগুলো রয়েছে সেটা আমি বলে দেবো। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখুন, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে পঙ্কজবাবু? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এবারে বলুন। চতুর চতুরः বালকাः। না, কি স্বরূপ বললাম? চত্বারহ বললাম। কি বললাম? চত্বরः চত্বারহ। চত্বরः চত্বারহ বালকাः বালকাः। বালকা, স্টুডেন্টস এর সংস্কৃত কি? বালক নয় তো? ছাত্রাः। ছাত্রাহ। তারপর 15 পঞ্চদশ days, পঞ্চদশ দিবসः। পঞ্চদশ দিবসাহ। তারপর 22 গার্লস। দে দিয়ে না, বিংশতি। দেখে বলুন ওই আমি ছবিটা দিয়েছি অলরেডি গ্রুপে, ওটা দেখে বলুন যদি না অসুবিধা হয়। স্যার দ্বাবিংশতি বা দ্বাবিংশতি বালিকাः। বিসর্গ আছে না নেই? স্যার বিসর্গ স্যার দ্বাবিংশতি বালিকাः বিসর্গ আছে স্যার।
যেহেতু বহুবচন। আছে হ্যাঁ বিংশতি বালিকা, যেহেতু বিসর্গ আছে, বহুবচন নয়। তো দ্বাবিংশতিহি এখানে বিসর্গ আছে বলছে, সেটা বলছি। দ্বাবিংশতিহি হ্যাঁ বালিকাঃ। ঠিক আছে। 38 ইয়ার্স বলুন। স্যার, অষ্টাত্রিংশৎ অষ্টাত্রিংশৎ অষ্ট- বৎসরः। অষ্টাত্রিংশत् অষ্টাত্রিংশत् বর্ষাণি। বর্ষাণি। অষ্টা হুম, তারপর পঞ্চত পঞ্চচত্বরিংশৎ অধ্যায়ः। পঞ্চ খুব ভালো, পঞ্চচত্বরিংশत् অধ্যায়াः। তারপর ষষ্ঠিः বৃক্ষः। খুব সুন্দর, ষষ্ঠীः বৃক্ষাः। তারপর অষ্ট- শুনতে পেলাম না আপনার কথা, কেটে গেল, বলুন আবার। না, কেটে যাচ্ছে। স্যার আবার শুনতে আশিতিः। পাচ্ছি না। স্যার হ্যাঁ, এবারে বলুন। অশীতিः অশীতিः কলমः। অশীতিः কলমাः। তারপর শতম এডিশন কি স্যার? সংস্করণম। সংস্করণম। শতম সংস্করণম। হুম, শতম সংস্কর সংস্করণানি। সংস্করণানি। খুব সুন্দর, খুব ভালো করছেন, খুব ভালো। আচ্ছা, এইবারে এগুলো এগুলো হচ্ছে তো আপনার পরিমাণবাচক সংখ্যা, তাই তো? এগুলোর পর্যায়বাচক গুলো বলুন। ফোর্থ স্টুডেন্ট। চতুর্থ ছাত্র ছাত্রः। চতুর্থ চতুর্থ ছাত্রः। ছাত্রः। খুব সুন্দর। তারপর পঞ্চদশী দিবসः। পঞ্চদশী দিবসঃ। দিবস শব্দ কোন লিঙ্গে? স্যার দিবস তো স্যার, এটা স্যার দিবস তো স্যার পুলিং না স্যার? দিবসঃ অকারান্ত শব্দ। কি করে কি বলি নপুংসক, কি করে স্ত্রীলিঙ্গে হবে? স্যার পঞ্চদশः দিবসः এরকম হয় স্যার। পঞ্চদশঃ দিবসঃ, একদম। হ্যাঁ। 22nd স্যার দ্বাদশ এই দ্বাবিংশতিः দ্বাবিংশতিः বালিকা। হুম, হলো না। দ্বাবিংশতি। দেখুন, দেখে বলুন। দেখে বলুন, দেখে বলুন। স্যার ওটা আসেনি স্যার, এটা আসেনি স্যার। হুম, কি বলছেন? স্যার ওইটা আসেনি স্যার, ওই পিডিএফটা আসেনি। পিডিএফটা আসেনি? ভিডিওটা আমি করাচ্ছি, এখন তো এটা আসবে না, তো এই এই পিডিএফটাই তো এখন চলছে। হ্যাঁ। আচ্ছা, দ্বাবিংশতি। দ্বাবিংশতি এখানে যখন আমি এখানে কি কটা রূপ হবে, একটা না দুটো? এটা মনে করুন দেখি। এক্ষুনি তো বললাম। দুটো স্যার ডট আর তমট প্রত্যয় হবে স্যার। হ্যাঁ, দুটো হবে, তাহলে দুটো হলে কি রূপটা কি হয় মনে আছে? দ্বাবিংশতিতম দ্বাবিংশতম বা দ্বাবিংশতি। দ্বাবিংশতি তমি, তাই না? হ্যাঁ, যেটা হয় স্ত্রীলিঙ্গ, হ্যাঁ দ্বাবিংশতিতমি। বালিকা। অথবা একটা হতে পারে, দুটো হতে পারে এখানে, তাই না? হ্যাঁ, বা দ্বাবিংশতিহি দ্বাবিংশী। দ্বাবিংশি বালিকা। মনে পড়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হুম। ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলুন।
অষ্টাত্রিংশতিম বর্ষম। ত্রিংশতি বর্ষম। হচ্ছে না, অষ্টাত্রিংশত্তমম। হ্যাঁ, অষ্টাত্রিংশত্তমম। অথবা আরেকটা হতে পারে, দুটো হতে পারে এখানে। অষ্টাত্রিংশম, অষ্টাত্রিংশম। এই দেখুন নিয়মটা, দেখুন এখানে ছিল ঊনবিংশः ঊনবিংশতিতমः, বিংশः বিংশতিতমः, দ্বাত্রিংশः দ্বাত্রিংশত্তমः। দেখতে পাচ্ছেন দুটো করে হচ্ছে। সপ্তচত্বারিংশः সপ্তচত্বারিংশত্তমः, নবপঞ্চাশः নবপঞ্চাশত্তমः। সেরকম এখানে কি হলো? অষ্টাত্রিংশত্তমম অষ্টাত্রিংশম, নপুংসকলিঙ্গ হলো। বোঝা গেছে? বোঝা গেছে পঙ্কজবাবু? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা বলুন। 45th চ্যাপ্টার। চতুষ্পঞ্চাশতম অধ্যায়ম। কেন এদিকে তো পঞ্চচত্বরিংশৎ করেছেন? আরে ওইগুলোরই আমি নাম্বার দিয়েছি। পঞ্চচত্বরিংশৎ অধ্যায় বলেছেন, পঞ্চচত্বরিংশৎ অধ্যায়াः। তাহলে কি হবে? পঞ্চচত্বরিংশৎ কি হবে? এক্ষুনি তো দেখালাম, আগেরটার মতোই হবে। বলুন। পঞ্চচত্বরিংশতম অধ্যায়ম। অধ্যায় শব্দ কোন লিঙ্গে? কি বলেছেন অর্থাৎ আগেরটাতে? অর্থাৎ তাহলে পঞ্চচত্বরিংশতঃ শতঃ নয়, অধ্যায়। পঞ্চচত্বরিংশৎ তমঃ। তম লাগাতে হবে তো, তমট প্রত্যয় না। হ্যাঁ হ্যাঁ, পঞ্চচত্বরিংশত্তমঃ অষ্টাত্রিংশত্তম তমঃ, অথবা অথবা পঞ্চচত্বরিংশতম পঞ্চচত্বরিংশः অধ্যায়ः। ঠিক আছে, পরেরটা দেখুন। 60th ট্রি। বলুন 60th ট্রি কি হবে? ষষ্ঠীতমঃ বৃক্ষঃ। খুব সুন্দর, এই তো, এই তো বুঝে গেছেন। ষষ্ঠীতমঃ বৃক্ষঃ। আচ্ছা, অशीतितमः কলমঃ। অशीतितमः কলমঃ, খুব ভালো। তারপর শততম সংস্কারः। শততমম সংস্কারः। সংস্কারম। সংস্করণম। শততমম সংস্করণম। সংস্করণম। শততমম সংস্করণম। এটা একটু অভ্যাস করতে হবে। হ্যাঁ, আমি এটা গ্রুপে আমি এটা নিয়ে হোমওয়ার্কও দেবো কিছু। ঠিক আছে, আর এটা ভালো করে আপনাকে ঘরে বাড়িতে আরো অভ্যাস করতে হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর দুটো বিষয় রয়েছে এখানে, দেখে নিন। ছোট ছোট বিষয় দুটো রয়েছে। এটা হচ্ছে এই সংখ্যার ক্ষেত্রে কিছু সংখ্যাবাচক ক্রিয়া বিশেষণের আমরা প্রয়োগ করে থাকি। কি? সংখ্যাবাচক ক্রিয়া বিশেষণ, নিউমারাল অ্যাডভার্বস। যেমন আমরা যদি বলি একবার, একবারের জন্য তোমরা এমনি কি বলবেন? একবারম।
সেটা তো বলা যায়, কিন্তু এটা আরো শুনতে ভালো লাগে। সকৃত, কি লেখা আছে? সকৃত, দন্তস্ব কয়েরি তয় হলন্ত, সকৃত। দুবার কি বলা যায়? দ্বিহি। তিনবার কি বলা যায়? ত্রিহি। ত্রিহি। চারবার কি বলা যায়? চতুহু। চতুরুহু। চতুহু। 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 এরপরে 5 থেকে শুরু করে যত সংখ্যা রয়েছে সেখানে আপনি একটা শুধু কৃত্বাহা, কয়েরি তয় বয় বিসর্গ, কৃত্বাহা, একটা প্রত্যয় রয়েছে কৃত্বাসুচ। ঠিক আছে? 5 থেকে শুরু করে যা সংখ্যা রয়েছে সেখানে আপনি এই কৃত্বাসুচ প্রত্যয় লাগিয়ে দিলেই হবে। তাহলে এই 5 বার 6 বার এই অর্থ চলে আসবে। পঞ্চকৃত্বাহা 6 বার, ষটকৃত্বাহা 20 বার, বিংশতিকৃত্বাহা 100 বার, শতকৃত্বাহা 1000 বার। কি হবে? 1000 বার। সহস্র সহস্রম কৃত্যঃ। সহস্রম না, একসাথে সহস্রকৃত্বাহা। সহস্রকৃত্যঃ। লক্ষ বার কি হবে? লক্ষকৃত্যঃ। কোটি লক্ষকৃত্যঃ। বার। কোটি বার। কোটিকৃত্যঃ। কোটিকৃত্যঃ। কোটিকৃত্বাহা। বোঝা গেছে? তাহলে এইভাবে আপনি কিন্তু এই বার যে অর্থগুলো আছে, বার যদি কখনো লাগে বাক্য লেখার সময়, সেটা আপনি এই প্রত্যয়টা কাজে লাগাতে পারেন। তাহলে 5 থেকে শুরু করে পরবর্তী সমস্ত শব্দের পরেই কৃত্বসূচ প্রত্যয় যোগ করা, শুধু 1 2 3 4 এর ক্ষেত্রে আলাদা। ঠিক আছে? আর দেখবেন এই প্রত্যেকটা উদাহরণ যেগুলো রয়েছে, এই যে সক্রিত, দ্বিহি, ত্রিহি, চতুহু, পঞ্চকৃত্বাহা, ষটকৃত্বাহা, বিংশতিকৃত্বাহা, শতকৃত্ব, এগুলো হচ্ছে সবই কিন্তু অব্যয়। সবই কিন্তু অব্যয় পদ। ঠিক আছে? মানে এগুলোতে কোনো বিভক্তি ইত্যাদি লাগবে না, যেখানেই লাগবে এরকম ভাবে ইউজ হবে। কোনো বিভক্তি ইত্যাদি কোনো চেঞ্জ এখানে হবে না। স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার। বলুন। স্যার এই আমাদের কোর্স তো প্রায় শেষ পর্যায়ে আসছে। এরপরে হুম। এরপরে আমরা স্যার কি করবো? এরপরে যদি আরো এগিয়ে নিয়ে যেতে চাই এই পড়াশোনাটাকে। অ্যাডভান্স করতে পারেন। অ্যাডভান্স স্যার আমি আজকে জিজ্ঞেস করেছিলাম, ওই এর অফিসে হুম। কথা হচ্ছিল ওদের, ওরা বলছিল যে অ্যাডভান্স নেই ওদের। আচ্ছা, এখন অপারেটর বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আপনি আহ, ব্যাকরণ যদি পড়তে চান, আমি যে ইউনিভার্সিটিতে এখন পিএইচডি করছি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেখানে ব্যাকরণের কোর্স হয়। লঘু সিদ্ধান্ত, কৌমুদি ধরে ধরে পড়ানো হয়। সেখানে আপনি ইয়ে করতে পারেন, বা এখানেই আপনার উচ্চারণের কোর্স হয়, সেটা আপনি করতে পারেন এখন যদি চান। এরপরে সপ্তাহে স্যার উচ্চারণের কোর্স আপনার করা হয়েছে এখানে? স্যার না স্যার, এটা করবো, এটা বলেছি, এটা করবো, এটা সপ্তাহে একদিন হবে, এটা করবো। হ্যাঁ, কিন্তু স্যার উচ্চারণের ওই কোর্সটা যে করতে। আমাদের আমাদের শাস্ত্রগুলো বোঝার জন্য, যেমন গীতা ভাগবত বা বিভিন্ন টিকাগুলো বোঝার জন্য, শাস্ত্র লেখাগুলো বোঝার জন্য স্যার কোন কোর্সটা করতে হবে? আচ্ছা, গীতা ভাগবত এইগুলো বোঝার জন্য তাহলে আপনাকে ব্যাকরণটা একটু পড়তে হবে, ব্যাকরণটা জানতে হবে গীতা ভাগবত ইত্যাদি বোঝার জন্য। সেটা আমাদের কারক ইত্যাদি, কারক প্রকরণ যেটা রয়েছে, সমাস প্রকরণ যেটা রয়েছে, সেগুলো একটু বুঝতে হবে। সেটার কোর্স আমাদের ইউনিভার্সিটি থেকে হয়। ইউনিভার্সিটি থেকে অনলাইন কোর্স হয়। ঠিক আছে? আপনি যদি করতে চান তাহলে আমি আপনাকে কোর্সের ডিটেলস ইত্যাদি পাঠাতে পারি। এরকম 6 মাসের কোর্স হয়, যেখানে হ্যাঁ ব্যাকরণের সূত্র ধরে ধরে ব্যাকরণের ডিটেলস আরো ডিটেলসে পড়ানো হয়, যেটা এখানে অ্যাডভান্সে হতো সেরকম ভাবেই এখানে পড়ানো হয়। স্টাডি মেটেরিয়াল ইত্যাদি সব দেওয়া হয়, অনলাইনে কোর্স হয়, পরীক্ষা ইত্যাদিও শেষে হয়। সবকিছু এইভাবেই চলে। মনে হয় সন্ধ্যের টাইমটাতে হয় ক্লাসটা, যেরকম এখন হচ্ছে। সেরকমই মনে হয় হয় সন্ধ্যের সময়। আমি আপনাকে, যদি আপনি চান, তাহলে আমি আপনার ডিটেলস আমি আহ, জোগাড় করে আপনাকে দিতে পারি। ঠিক আছে? এরপরে এটাই করতে পারেন। এখন আপনি গীতা ভাগবত যদি আরে গীতা ভাগবত বলতে গীতার যদি টিকা পিকা পড়তে চান, তাহলে তো আহ,
ব্যাকরণের জ্ঞান ভালো মতোই লাগবে, কারণ ওখানে তো সহজ ভাষা নেই। গীতা গীতাটা সহজ, গীতার যে মূল সেটা খুব সহজ, কিন্তু ভাগবত কিন্তু একটু কঠিন রয়েছে, তাই না? গীতা তাও একটু হ্যাঁ স্যার, পড়ে বোঝা যেতে পারে। গীতা একটু পড়ে তাও নিজে থেকে যদি টুকটাক সংস্কৃত জানে বোঝা যেতে পারে, ভেঙে যদি অন্বয়টা যদি বোঝা যায় শ্লোকে। কিন্তু ভাগবত কিন্তু আহ, একটু না পড়ে বোঝা একটু শক্ত। আমাদের ইউনিভার্সিটি থেকে ভাগবতের একটা কোর্স হচ্ছিল অনলাইনে, আপনি কি লক্ষ্য করেছেন কখনো? না স্যার, আপনার ইউনিভার্সিটি আমার ই নেই, আমাদের আমার একজন আমাদের একজন প্রফেসর ছিলেন উন্নিকৃষ্ণন কে বলে, কেরল থেকে এসেছিলেন। উনি ভাগবত কোকিল উপাধি পেয়েছেন। তো উনি ভাগবতটা অনলাইনে ক্লাস করাতেন। এখন করান নাকি দেখতে হবে, না বন্ধ হয়ে গেছে, কিন্তু বেশ কিছুদিন উনি করিয়েছেন, প্রায় বছর খানেক উনি করিয়েছেন ক্লাস। আপনি ওই ভিডিও রেকর্ডিং গুলো করতে পারেন, ওটা অ্যাভেলেবেল আছে, পাবলিকলি অ্যাভেলেবেল আছে ইউটিউবে। স্যার। স্যার কোন চ্যানেলে পাওয়া যাবে স্যার, কোন চ্যানেলে পাওয়া যাবে? লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? লিঙ্ক দিয়ে দেবো। ভাগবত, ভাগবত। স্যার তাহলে তো আপনি বলছেন স্যার লঘু সিদ্ধান্ত কৌমুদি এটা পড়তে হবে না এখন? ওটা ওটা ওইটা তো মিনিমাম পড়তে হবে এখন, না হলে মানে হবে না। তো এটা স্যার কতদিনের কোর্স লঘু সিদ্ধান্ত কৌমুদিটা? 6 মাস। 6 মাস। হুম, 6 মাসের কোর্স এটা। স্যার তাহলে ওটা আমাকে ডিটেলস মিনিমাম পড়তে। আচ্ছা ডিটেল আমি আমাকে আপনাকে যদি একটু। আমি আমি দিয়ে দেবো, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। কি কি কোর্স চলে সব আপনাকে দিয়ে দেবো। স্যার আপনারা স্যার এখন কি কি পড়ছেন স্যার, আপনারা কি পড়তেছেন বা মাস্টার্সে অনার্সে কি পড়ায়? আমাদের এখানে অনার্সে তো আমাদের তো এমএ তে যেটা অনার্স রয়েছে, সেখানে তো ডিভিশন রয়েছে, মানে অদ্বৈত বেদান্তের একটা ডিপার্টমেন্ট রয়েছে, আর ব্যাকরণের একটা ডিপার্টমেন্ট রয়েছে। আহ, ব্যাকরণের ডিপার্টমেন্টে ব্যাকরণের যেসব গ্রন্থ রয়েছে, সিদ্ধান্ত কৌমুদি, বৈয়াকরণ ভূষণসার, মহাভাষ্য, আহ, লঘু শব্দেন্দু শেখর, এই সমস্ত গ্রন্থ পড়ানো হয়। আর বেদান্তের ক্ষেত্রে ব্রহ্মসূত্র ভাষ্য, শঙ্করাচার্যের ভাষ্য যেটা রয়েছে ব্রহ্মসূত্রে শঙ্করাচার্য ভাষ্য, গীতা ভাষ্য যেটা রয়েছে শঙ্করাচার্যের, তারপর উপনিষদ ভাষ্য যেগুলো রয়েছে শঙ্করাচার্যের, পরে বেদান্ত পরিভাষা বলে একটা গ্রন্থ রয়েছে। আহ, এই ধরনের ব্যুৎপত্তি, তো অদ্বৈত সিদ্ধি, এই সমস্ত বেদান্তের গ্রন্থ রয়েছে, সেগুলো পড়ানো, মানে একটু বাদ গ্রন্থ টাইপের যেগুলো আছে না, সেই ধরনের গ্রন্থ পড়ানো হয় গ্রাজুয়েশন অনার্সে। এটাই, মানে গীতা পড়ানো হয় সাংকর ভাষ্যের উপর ভিত্তি করে, সাংকর ভাষ্য বেস করে গীতা পড়ানো হয়, যেহেতু অদ্বৈত বেদান্ত আমাদের এখানে মানে ডিপার্টমেন্ট। তবে আচ্ছা। এই সমস্ত ভাষ্য ভাষ্য পড়তে গেলে কিন্তু ব্যাকরণের ভালো মতো জ্ঞান চাই। মানে যেহেতু ভাষ্যের ভাষা খুব কঠিন হয়, মানে এত সহজ হয় না, তাই ভাষ্য ইত্যাদি যদি সংস্কৃতে পড়তে চান, তাহলে কিন্তু ব্যাকরণটা ভালোভাবে সময় দিয়ে পড়তে হবে, মানে অনেকটা সময় দিয়ে কোর্সগুলো ভালো করে করতে হবে, তবেই কিন্তু হুম, ব্যাকরণটা পড়তে পারবেন, তাহলেই কিন্তু ভাষ্যগুলো পড়তে পারবেন। নাহলে একটু কঠিন, মানে কেননা ওইসব ভাষ্য টাষ্য সহজ ভাষায় মোটেই থাকে না। তার মানে স্যার হচ্ছে আপনি বলতে চাচ্ছেন এখন হচ্ছে আমাকে লঘু সিদ্ধান্ত কমিটিটা করতেই হবে।
করতে হবে। এখন এখন এটা দিয়ে শুরু করতে হবে। আমাদের এখানে লঘুসেন্দ্র মুদি কোর্স হয়। আমি ওখানে গ্রুপের আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। তো সেগুলো আপনি দেখবেন, দেখে আপনার যদি ইচ্ছে হয় আপনি সেখান থেকে লিঙ্কে গিয়ে এ করবেন। আর কোনো অসুবিধা হলে আমি তো আছি, অসুবিধা নেই। আমাদের এখানেও মানে ইউনিভার্সিটি থেকেও এরকম উম, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, তার মধ্যস্তরীয়, তারপরে উচ্চস্তরীয়, এরকম 3টে লেভেলে ক্লাস হয়। প্রিলিমিনারি, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। কিন্তু এখানকার সিলেবাস আলাদা। আপনাদের ওখানে, আমি এখানে যে পড়াচ্ছি এখানকার সিলেবাস অনেকটা আলাদা। আপনি যা জানেন এখন আর ওইসব নিয়ে আপনার অ্যাডভান্স না করলে হবে। আপনি একদম ডাইরেক্ট রবিসন্ধ্যার মধ্যে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই। কোর্সের ডিটেলস আমাদেরই এখানকারই একজন পড়ায়, আমাদের রিসার্চ স্কলার একজন। আমি ওর কাছ থেকে ভালো করে জেনে নিই কালকে, ঠিক আছে, কি কি পড়ানো হয় মেনলি, জেনে আমি আপনাকে জানাবো, ঠিক আছে। পরের দিন ক্লাসে বা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আলাদা করে জানিয়ে দেবো যে কি কি কিভাবে কি কোর্স হয়, কিরকম কতটা সময় হয়, কোন সময় ক্লাস হয় ইত্যাদি। সমস্ত ডিটেলস আমি আপনাকে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, লাস্ট একটা স্লাইড দেখুন, এখানে রয়েছে। এটাও সংখ্যাবাচক ক্রিয়া বিশেষণ। এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার, এরকম বলি না, এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার। সেগুলোর ক্ষেত্রে কিরকম আমরা প্রয়োগ করতে পারি, কি প্রত্যয় প্রয়োগ করতে পারি। দেখুন, এক প্রকার হচ্ছে একাধা, দু প্রকার দ্বিধা, তিন প্রকার ত্রিধা, চার প্রকার চতুর্ধা, পাঁচ প্রকার পঞ্চধা, ছয় প্রকার ষাটধা অথবা ষোড়ধা, 10 প্রকার দশধা, 20 প্রকার বিংশতিধা, 50 প্রকার পঞ্চাশদ্ধা, 100 প্রকার শতধা। ধা, ধা বলে একটা প্রত্যয়, ধা প্রত্যয়, ঠিক আছে। সেই ধা প্রত্যয় সব জায়গায় লাগছে। একধা, দ্বিধা, ত্রিধা, চতুর্ধা, পঞ্চধা, ষটধা, দশধা, বিংশতিধা, পঞ্চাশদ্ধা, শতধা। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর একটা দেখুন, একটি করে আমরা বলি না, ধরুন বলছি একটি করে সবাইকে ফল দাও, বা সবাইকে একটি করে পেন দাও, একটি করে খাতা দাও, বলি না এরকম। সেই রকম একটি করে জায়গায় কি করতে পারি, একা সাহা, স তালব্য স বিসর্গ প্রত্যয় রয়েছে। একা সাহা ফলম দাদাতু, দশসাহ কলমান দাদাতু, 10টা করে কলম দাও। শতসাহ বস্ত্রাণি দাদাতু, 100টি করে কাপড় দাও। এইভাবে আপনি স্বপ্রত্যয় লাগাতে পারেন, ওই একটি করে, দুটি করে, তিনটি করে, এই অর্থ বোঝানোর জন্য, ঠিক আছে। এটা একটা প্রত্যয়। তো মোটামুটি এই ছিল সংখ্যাবাচক ক্রিয়া বিশেষণের ব্যাপারগুলো। মোটামুটি এইভাবে সংখ্যা দু রকম, পরিমাণবাচক, পর্যায়বাচক। এবার পরিমাণবাচক সংখ্যা যেগুলো, সেগুলো দেখলেন কিভাবে ইউজ করতে পারি আমরা, এবং পর্যায়বাচক সংখ্যাগুলো দেখলাম কিভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো এইটা ভালো করে বাড়িতে দেখবেন। আমি গ্রুপে পিডিএফটা দিয়ে দিচ্ছি। বাড়িতে ভালো করে এটা অভ্যাস করবেন। আমি একটা হোমওয়ার্কও দিয়ে দেবো এটা নিয়ে, সেটাও দেখে করে আনবেন। সংখ্যা হলো, হোমওয়ার্ক হয়েছে। খুঁজতে হবে। দেখুন, এটা হোমওয়ার্ক গ্রুপে দিয়েছি। ঠিক আছে স্যার। ওটা করে আনবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা।
এরপরে আপনি আগের দিনের হোমওয়ার্কগুলো একটু দেখে নিতে হবে। আজকে আর নতুন কিছু পড়াবো না, অনেকটা পড়ানো, সংখ্যাটা পুরো আজকে কভার হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমি আগের দিনে আপনি যেটা করেছেন সেটা একটু দেখে নিই, কি করেছেন মিলিয়ে দিই। ক্লাসেই করে দিচ্ছি, তাহলে রাজদীপ বাবু যিনি আছেন উনিও পরে ক্লাসটা দেখে মিলিয়ে নিতে পারবেন যদি করেন। আচ্ছা, একটা করে বাক্য বলুন তো কি করেছেন। স্যার করেছি হচ্ছে এই গৌ বলুন। গৌপালৌ মিত্রাণি হাস্যতঃ। আমি বলেছি গোপালাভ্যাম মিত্রাণি হাস্যন্তে। গোপালাভ্যাম মিত্রাণি হাস্যন্তে। আচ্ছা, তারপর মহারাজঃ আসমান সন্মার্গ গময়তি। আমি করেছি সন্মার্গম মহারাজেন। গময়তি। সন্মার্গম গময়তি। হ্যাঁ, আমি করেছিল মহারাজেন বয়ম সন্মার্গম গম গম্যামহে। মহারাজেন বয়ম সন্মার্গম গম্যামহে, এটা কোন কর্মযুক্ত হলো? কোন কর্মযুক্ত হলো? স্যার এই হয়েছে স্যার, ওই যে আসমান, স্যার বয়ম হয়েছে, আসমানটা বয়ম। উক্ত হয়েছে। সন্মার্গম কি উক্ত হবে না? না স্যার, সম্মানিত হবে না স্যার। কেন হবে না? কেন উক্ত হবে না? সন্মার্গম স্যার কেন হবে না? এই দ্বিকর্ম করার আগে হুম। স্যার গম গম ধাতুর তো স্যার এই হতো আসমান, স্যার গম ধাতুর ক্ষেত্রে হবে, গম ধাতুর ক্ষেত্রে স্যার সম্মার গম ধাতুর তো যায় না স্যার। বুঝলাম না কি বললেন। কি বললেন বুঝতে পারলাম না, একবার বলুন। স্যার স্যার এই দ্বিকর্ম হওয়ার আগে স্যার এটা এরকম ছিল, এই বয়ম সম্মার গম গম স্যার আমি যেটা বলছি স্যার, এটা স্যার দ্বিকর্ম হওয়ার আগে এরকম এরকম ছিল, বয়ম শর্মার গম গম গচ্ছমহ গচ্ছমহ। এখন যখন নাকি মহারাজ চলে আসে, দ্বিকর্ম হয়ে গেছে, তখন স্যার হয়ে গেছে। তার মানে হচ্ছে আসমানটা আগে ছিল হচ্ছে, এই আসমানটা আগে উক্ত হয়েছিল, এখন হচ্ছে এখন কর্ম হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে মুখ্য কর্ম। মুখ্য কর্ম যেহেতু এটা, এই জন্য এটা দিয়ে হয়েছে, এই কোনটা মুখ্য উক্ত কর্ম? হয়েছে। স্যার কোনটা মুখ্য আসমানটা কর্ম? মুখ্য কর্ম। আসমান। এখানে কি মুখ্য কর্ম গৌণ কর্ম ব্যাপার ছিল? নিযন্ত্রের ক্ষেত্রে কি মুখ্য কর্ম গৌণ কর্ম ব্যাপার ছিল? এখানে তো ছিল প্রযোজ্য কর্ম। প্রযোজ্য কর্ম। মুখ্য কর্ম গৌণ কর্ম তো দ্বিকর্মক ধাতুর ক্ষেত্রে ছিল, এখানে তো ছিল প্রযোজ্য কর্ম, এবং ও গত্যর্থক ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য কর্মই উক্ত হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ। সেই জন্য আসমান উক্ত মহারাজ হয়েছে।
অসমানটা হচ্ছে হ্যাঁ প্রযোজ্য কর্ম, কারণ ওটা আগে কর্তা ছিল, তারপরে কর্ম হয়েছে, এই জন্য এটা প্রযোজ্য কর্ম, এবং সেই জন্য সেটা উক্ত হবে। সন্মার্গমটা হবে না, সেটা প্রযোজ্য কর্ম নয় বলে, তাই না? ঠিকই করেছেন, উত্তর ঠিক করেছেন, কিন্তু কেন করেছেন সেটা ঠিকঠাক করে বোঝেননি, বা বুঝেছিলেন হয়তো এখন ভুলে গেছেন, সেটা হতে পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝেছি, এখন ভুলে গেছি স্যার। ওই যে বেশ কয়েকটা জিনিস আলোচনা করছিলেন তো স্যার, ওই কর্ম ধাতু অনেকগুলো আলোচনা করছিলেন, তো ওই প্যাচ লেগে গিয়েছিল স্যার। তা একটু ভালো করে তাহলে দেখে নিতে হবে একবার নিয়মগুলো, পিডিএফটা দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ মহারাজেনা বয়ম সন্মার্গম গম্যামহে, ঠিক আছে, উত্তর ঠিক আছে। তারপরে বলুন। স্যার, अस्माकः अध्यापकः ছাত্রান বেদান্ত সারম পাঠয়তি। আমি বলেছি হুম। অধ্যাপকেন ছাত্রাः বেদান্ত সারম পঠ্যন্তে। পাঠ্যান্তে, পাঠ্যান্তে। হ্যাঁ, কয়কার হবে? পাঠ্যন্তে, হ্যাঁ। একটাই হবে না, আর আর কিছু হতে পারে? অধ্যাপকেন ছাত্রাः বেদান্ত সারম পাঠ্যন্তে, আর কি কিছু হতে পারে? মানে বেদান্ত সারটা কি আপনি উক্ত করতে পারেন চাইলে? হ্যাঁ স্যার, উত্তর দিতে পারি স্যার। স্যার জ্ঞানার্থ তাহলে ধাতু তো স্যার, এই জন্য উত্তর দিতে পারি। তাহলে উক্ত করলে কি হবে বাক্যটা? হবে স্যার, অধ্যাপকেন ছাত্রান বেদান্ত সারহ পঠ্যতে। পাঠ্যতে, খুব সুন্দর, খুব ভালো। আচ্ছা, এরপরে বলুন। এবার হচ্ছে উদার উদার চেতসঃ দরিদ্রান অন্নম ভোজয়ন্তি। ভোজয়তি। আমি করেছি উদার চেতসারেণ দরিদ্রাः উদার, অন্নম উদার কি করেছেন? ভুজ্যন্তে। না না, পুরো বাক্যটা বলুন, কি করেছেন? উদার উদার চেতসেন উদার চেতসেন উদার আচ্ছা, এবার চেতসেন দাঁড়ান 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 দাঁড়ান। দরিদ্রাः। উদার চেতসা, এটা কোন শব্দ? কি শব্দ ভেবেছেন এটা? চেতসা স্যার। চেতসা রাম শব্দের মতো, তাই তো? তাই তো? রাম শব্দের মতো স্যার ভেবেছেন তো? এটা হবে, রাম শব্দের মতো ভেবেছেন তো? আপনার কথা কেটে যাচ্ছে, একটু এটা দেখুন তো। আপনার হবে কথা স্যার কেটে উদার যাচ্ছে। চেতসা। এটা স্যার বেদ শব্দ, বেদ শব্দ হবে। কি স্যার? হ্যাঁ, হ্যাঁ, কি এটা বললেন বেদর স্যার, বলিনি শব্দের স্যার। মতো। না স্যার, স্যার আমি ভুল করেছি। এটা এই বেদ শব্দ, বেদ শব্দ হবে স্যার। এটা হ্যাঁ, বেদ এটা শব্দ বেদ, হবে না স্যার? এটা বেদর শব্দের মতোই হবে। কথা শুনতে পাচ্ছেন এখন আমার? বলুন তো, আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে হবে উদার চেতসা দরিদ্রাः। স্যার আমি শুনতে পাচ্ছি স্যার, স্যার আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন এবারে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হবে স্যার উদার চেতস উদার চেতসা দরিদ্রাः অন্নম ভোজ্যন্তে। না, হলো না, হয়নি। ভুঞ্জতে হবে না স্যার? না, এই যে উদার চেতসা করলেন, এটা উদার চেতসা, এটা কোন বচনে রয়েছে বাক্যতে? উদার চেতসা, এটা কোন বচনে রয়েছে? এক বচন, দ্বিবচন, না বহু স্যার বচন? এটা বহু বছর রয়েছে স্যার। স্যার তাহলে উদার চেত ভিহি, উদার চেত হ্যাঁ, ভিহি, তাই না স্যার? এরকম হবে না স্যার? হ্যাঁ, একদম একদম, উদার চেতো ভিহি। দরিদ্রাः অন্নম ভোজ্যন্তে, এরকম হবে স্যার? একদম। আরেকটা কি হতে পারে? উদার চেতো ভিহি দরিদ্রাহ অন্নম ভুজ্যন্তে, এটা একটা হলো। আরেকটা কি হতে পারে? এটা স্যার উদার চেত ভিহি
দরিদ্রান অন্নম ভোজ্যতে। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ, খুব ভালো। আচ্ছা, পরেরটা বলুন। গুরুঃ গুরুঃ শিষ্যম ব্যাকরণম বোধয়তি। হুম। গুরুণা শিষ্যঃ ব্যাকরণম বুধ্যতে। গুরুনা শিষ্যঃ ব্যাকরণম বুদ্ধের, আরেকটা কি হবে? আচ্ছা, যেহেতু ব্যাকরণ মানে জ্ঞানার্থক আছে, তাহলে হবে গুরুণা শিষ্যম ব্যাকরণম বুদ্ধতে। হুম, খুব ভালো, খুব ভালো হচ্ছে, একদম ঠিকঠাক। তারপরটা বলুন। সীতা ভিক্ষান বর্ধয়তি। সীতয়া বৃক্ষাः বর্ধয়ন্তে। সীতয়া বৃক্ষাः বর্ধন্তে, খুব সুন্দর। এটা তো একটাই হবে। তারপরেরটা। মাতা युष्मान् আপনম গময়তি। মাত্রা ইউয়ম ইউয়ম মাতা ইউয়ম আপনম গম্যধ্বে। খুব ভালো, দারুণ, খুব সুন্দর, একদম। এটা একটু কঠিনই ছিল, একদম ঠিক করে। মাত্রা ইউয়াম আপনম গম্যত্বে। পরেরটা। পরে হচ্ছে পুত্রাহ মাতরম মধুরম ভোজয়ন্তি। হুম। পুত্রা পুত্রাভ্যাম হুম, মাতা দেখে করুন, দেখে মধুরম। করুন, দেখে করুন। একটু ভুল হয়ে গেল, প্রথম বাক শব্দটাই ভুল হয়ে গেল। বলুন। হবে স্যার পুত্রভিঃ মাতা হুম, মধুরম। পুত্র শব্দ কোন শব্দের মতো যাবে? স্যার পিতৃ শব্দ, পিতৃ শব্দ যাবে নাকি স্যার এটা? না, পুত্র শব্দ রাম শব্দের মতো। পুত্রহ, পুত্র, পুত্রাহ, হলন্ত শব্দ। পুত্রৈঃ, হ্যাঁ স্যার, পুত্রৈঃ মাতা মধুরম ভুঞ্জিয়তে, এরকম স্যার। না, ভোজ্যন্তে আগে তো করলেন। হ্যাঁ পুত্রৈঃ মাতা মধুরম ভোজ্যতে, হ্যাঁ, ভোজ্যতে। পুত্রৈঃ আর কি হবে? পুত্রৈঃ মাতা মধুরম ভুঞ্জিয়তে। আর এটা আট তো নেই স্যার, আটটা। না, আর এই বাক্যে আর কিছু হবে না? ও আচ্ছা। পুত্রৈঃ মাতা মধুরম 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 ভুঞ্জিয়তে। সেটা হচ্ছে স্যার, স্যার পুত্রৈঃ মাতরম মধুরম ভুজ্যতে। পুত্রৈঃ মাতরম মধুরম ভোজ্যতে, একদম ঠিক। আচ্ছা, এরপরে আপনি, এটা হয়ে গেল। ভালো করেছেন, ভালো হয়েছে, ভালো করেছেন প্রত্যেকটা, ঠিকঠাক করেছেন। আচ্ছা, আচ্ছা, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, এরপরে আপনি যেটা লিখেছেন ওটা একটু পড়ুন, দিনলিপি।
স্যার বলছে দিবস্য কার্যক্রম। তা দিবস্য কেন লিখেছেন? দিবসস্য করতে হবে, ঠিক করুন, এক্ষুনি ঠিক করুন। দিবসস্য দিবসস্য কার্যক্রম। কার্যক্রমঃ, কার্যক্রম আবার কি? কার্যক্রমঃ কার্যক্রম। অকারান্ত শব্দ। হুম, মম নাম পঙ্কজঃ কুমারঃ বর্মণঃ। হুম। অহম প্রাতঃ চত্বারি বাদনম অহম, অহম এখানে উত্তিষ্ঠামি। অহম এটা অনুস্বার হবে বা ময় হলন্ত অনুস্বর, বিকল্প হ্যাঁ। করুন। হুম, অনুস্বারই হবে, পরে সব ব্যঞ্জন বর্ণ রয়েছে। অহম প্রাতঃ চত্বারি বাদনম উত্তিষ্ঠামি। আপনাদের সময় শেখানো হয়নি? সময়, ঘড়ির সময় কি করে বলতে হয় শেখানো হয়নি? না স্যার। এগুলো আসলে আমার না, এগুলো আসলে অমিত স্যারের, এগুলো বা এই ধরনের ওদের কারো সম্ভাষণে এগুলো শেখানো হয়। কিন্তু ভুল হয়ে গেছে। চতুয়ারি বাদনে হবে না, চতুর্বাদনে। এটা একসাথে হয়, ঠিক আছে? যেমন আজকে করলাম না, চতুর্শতম, হ্যাঁ স্যার। ওরকম এগুলো ভাঙলে হবে না, এটা একটাই শব্দ, চতুর্বাদনে। আর অধিকরণ সপ্তমী হবে, সময় বোঝাচ্ছে, অধিকরণ বোঝাচ্ছে না, এগুলো সব সপ্তমী হবে না। কখন, কদা, হ্যাঁ স্যার, হ্যাঁ। চতুর্বাদনে। তাহলে চতুয়ারি বাদনম চতুর্বাদনে, কেটে চতুর্বাদনে করুন, হ্যাঁ। তারপর লিখছে হচ্ছে উত্তিষ্ঠা না, স্নানম। উত্তিষ্ঠে হয় না, হয় না, উত্থায় হয়, উত্থায়, উত্থায়। অশ্বৌ তয় থয় আকার, যকার। অশ্বৌ তয় থয় আকার, যকার, উত্থায়। উত্থায় রুসু হুম। তয় থয় তয় জফলা আকার অন্তস্থ, এরকম না স্যার? না, হর্ষৌ তয় থয় আকার, তয় থ, তথ, উত্থায়, হ্যাঁ তথ আকার যকার, অন্তস্থীয়। অন্তস্তয়, হ্যাঁ, উত্থায়। স্নানম করমি হুম, অনন্তরম মঙ্গলা মঙ্গলা মঙ্গলারত্যম যুক্তম হুম। ভবামি। ইউক্তঃ ভবামি, অহম না, আপনি তো পুল্লিঙ্গ, তাহলে অহম ইউক্তঃ ভবামি। স্যার বুঝে আমাদের এই গেছে? যে বিশেষণের প্রয়োগটা শিখলে ভালো হতো, আমাদের সময় শেষ। বিশেষণের প্রয়োগ বলতে দেখুন, বিশেষণের একটাই নিয়ম, এটা আমি আমি আপনার ক্লাসে বলেছিলাম। यल्लिङ्गं यद्वचनं या च विभक्तिः विशेष्यस्य तल्लिङ्गं तद्वचनं सा च विभक्तिः विशेषणस्य। এই নিয়মটা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার, এটা তো জানি স্যার, এটা জানি এইটাই, স্যার। আর কিচ্ছু নেই, এইটাই নিয়ম, আর কিচ্ছু নেই। বিশেষ্যের যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি, কাজ শেষ। এখন অহম বলছেন, অহমটা এখানে কে? আপনি, আপনি পুল্লিঙ্গ, সেই জন্য অহম ইউক্তঃ ভবামি বলতে হবে। এটা যদি কোনো স্ত্রী বলতো অহম, তাহলে কি বলতো সে? অহম ইউক্তা ইউক্তা ভবামি। ভবামি, বুঝে হ্যাঁ। গেছে? এটাই বিষয়, এইটাই। এটা, হুম। এই নিয়মটা মাথায় রাখলে সব ঠিক হয়ে যাবে। বলুন। তারপর স্যার আরতি কৃত্বা জপম ধ্যানম চ করমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জপম, এই ধ্যানম, এগুলো সব ওই অনুস্বার করতে হবে, এটাই ভুল। আরতিম কৃত্বা, আরতিম এখানে অনুস্বার মিস করে গেছেন। দ্বিতীয়ত আরতিম কৃত্বা, প্রাতঃ অষ্টবাদনে, অষ্টবাদনে প্রাত একসাথে হবে, অষ্টবাদনে অষ্টবাদনে একসাথে আছে। একসাথে হবে। অষ্টবাদনে প্রাত ভোজনম কৃত্বা প্রাতর ভোজনম একসাথে হবে, প্রাতর ভোজনম, ভয় রেপ হবে, একটা ভয়কার রেপ হবে, প্রাতর আচ্ছা। ভোজনম একসাথে হবে। প্রাতঃ প্রাতঃ ভোজনম অষ্টবাদনে প্রাতর ভোজনম কৃত্বা পাদনো নববাদনে বিদ্যালয়ে গচ্ছামি। বিদ্যালয়ম গচ্ছামি, বিদ্যালয়ে ধরে বিদ্যালয়ম, সমস্যা আছে নাকি স্যার? সপ্তমী হবে না, গম ধাতুর কর্ম তো এটা।
হ্যাঁ ঠিক আছে স্যার, কিন্তু এটা সত্যি হলে কি স্যার ভুল হবে? ভুল ভুল আচ্ছা, বলো। বিদ্যালয়ম গচ্ছামি, মম আর বিদ্যালয়ম। এইখানে পাদোন নববাদন এটা একসাথে হবে। ঠিক আছে ঠিক স্যার। আছে। আমি স্যার ইউটিউব দেখে শিখেছিলাম তো, ওটা এর জন্য স্যার ক্লিয়ার না। হ্যাঁ, মানে এগুলো কি বলুন দেখি, এগুলো সবই হচ্ছে একটা শব্দ, মাথায় রাখতে হবে, এগুলো সব হচ্ছে একটা শব্দ, এই জন্য ও, মাঝে কোনো গ্যাপ হবে ঘটনা। না। আচ্ছা আচ্ছা। মানে যেমন আমরা আজকে করলাম না সংখ্যাগুলো, দ্বি অধিকা চতুরধিকা পঞ্চ অধিকা শতম, এগুলো হচ্ছে একটা শব্দ, এটা মাঝে কোনো গ্যাপ হবে না। মাঝে যদি সন্ধি করতে না পারেন তাহলে আপনি হাইফেন দিতে পারেন, কিন্তু মাঝে কোনো আলাদা করে গ্যাপ কিছু তৈরি করা যাবে না। ঠিক আছে, কোনো গ্যাপ দেওয়া যাবে না মাঝে। গ্যাপ দেওয়া মানে তো অন্য পদ হয়ে যাচ্ছে, কিন্তু এই যে পাদও না, এই পদে কি কোনো এ আছে? কিচ্ছু নেই। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম হুম। তারপরে বলুন। মম বিদ্যালয়ম নববাদনে প্রারম্ভম ভবতি। মম বিদ্যালয়ঃ, মম বিদ্যালয়ঃ। আচ্ছা একটু ধরুন তো, আমি নববাদনে। একটু একটু ধরুন, একটু ধরুন আমি। ঠিক আছে স্যার। হ্যাঁ, বলুন। পঙ্কজবাবু বলুন। মম বিদ্যালয়ঃ মম নববাদনে বিদ্যালয়। প্রারভত, বা মম বিদ্যালয়স্য করতে হবে। প্রারম্ভ হয়, এটা হচ্ছে কৃদন্ত শব্দ, কৃতযোগে ষষ্ঠী হয় না, সেরকম। হ্যাঁ হ্যাঁ। মম বিদ্যালয়স্য নববাদনে প্রারম্ভঃ ভবতি। মম বিদ্যালয়স্য নববাদনে প্রারম্ভম, কি স্যার প্রারম্ভম ভবতি এরকম প্রারম্ভঃ, হবে না? প্রারম্ভঃ, প্রারম্ভঃ বিসর্গ, পুলিঙ্গ শব্দ। প্রারম্ভঃ ভবতি। মম বিদ্যালয়স্য নাম, নাম, মম বিদ্যালয়স্য নাম দ্বাবিংশতি নং বালকः রাষ্ট্রীয় প্রাথমিকः বিদ্যালয়ः। দ্বাবিংশতি নাম, এটা কি নাম নাকি? স্যার দ্বাবিংশতি মানে 22 নং। আচ্ছা 22 নম্বর, আচ্ছা আচ্ছা আচ্ছা। 22 নম্বর বালক রাষ্ট্রীয় প্রাথমিক বিদ্যালয়, হুম। দ্বাবিংশতি নম। না, এটা এটা এরকম ভাবে দ্বাবিংশতি সংখ্যাক করে দিন। দ্বাবিংশতি সংখ্যাক, দ্বাবিংশতি সংখ্যাক, সংখ্যাক। আর এইগুলো এগুলো না একটাই শব্দ করুন, ঠিক আছে? সংখ্যাক হাইফেন বালক হাইফেন রাষ্ট্রীয় হাইফেন প্রাথমিক হাইফেন বিদ্যালয়ঃ। স্যার কোনো প্রাথমিক ভাঙবেন না। হবে না, প্রাথমিক হবে। প্রাথমিক হাইফেন বিদ্যালয়ঃ, একটাই শব্দ এটা পুরোটা। ও আচ্ছা। द्वाविंशति संख्याक बालक राष्ट्रीय प्राथमिक विद्यालयः। তারপরে বলুন, ঠিক করে নিন তারপরে বলুন। স্যার এই যে চতুর্থ ক্লাস 4, এখানে স্যার কি লিখবো স্যার? চতুর্থ কক্ষায়াম লিখেছি আমি, এরকম চতুর্থ হুম, কক্ষায়াম। একদম ঠিক আছে, ঠিক আছে, একদম। চতুর্থ কক্ষায়াম, কক্ষা এখানে আকার হবে, চতুর্থ কক্ষায়াম, চতুর্থ কক্ষায়াম। চতুর্থ অহম কক্ষায়াম অহম গণিতম পাঠায়ামি। পাঠয়ামি, ঠয় আকার হবে না, ঠয়ামি, ঠায়ামি না, ঠয়ামি, আকারটা কাটুন। পাঠায়ামি, পাঠায়ামি না স্যার? হুম, পাঠায়ামি নয়, পাঠয়ামি, ও পাঠয়ামি। পাঠয়ামি। হ্যাঁ। ও, পাঠয়ামি। হুম।
আর অনন্তরম পঞ্চম পঞ্চম বর্গে বিজ্ঞানম পাঠয়ামি। পঞ্চম বর্গে, তাহলে পঞ্চম নয়, আজকে কি পড়লাম? পঞ্চম পড়লাম না, পঞ্চম, তাহলে পঞ্চম বর্গ মানে পঞ্চম স্যার পঞ্চম, বর্গে। পঞ্চম বর্গ মানে স্যার পঞ্চম শ্রেণী না বরং ক্লাস স্যার এটা? বর্গ আমি স্যার এটা আমি বুঝতে তাহলে পারিনি। পঞ্চম আই মিন কক্ষায়াম বলতে পারেন, পঞ্চম কক্ষায়াম যেটা করেছেন সেটাই করতে পারেন। অনন্তরম ক্লাস পঞ্চম বলতে স্যার কক্ষায়াম। কক্ষ, এই কক্ষা বলতে ক্লাস নাকি স্যার বর্গ বলতে ক্লাস? বর্গ স্যার পিরিয়ড দুটোই নাকি? দুটোই 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 হতে পারে। বর্গ বলতে অ্যাকচুয়ালি পিরিয়ড, ঠিক আছে? বর্গ বলতে হ্যাঁ অ্যাকচুয়ালি পিরিয়ড, আর ক্লাস বলতে কক্ষা। তাহলে আপনি পঞ্চম কক্ষা করুন, ওটা পারফেক্ট হবে। আপনি ক্লাস 5-এ বিজ্ঞান পড়ান তো? হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে পঞ্চম কক্ষায়াম করুন, তাহলে ওটা ভালো লাগবে, ওটা ঠিক হবে। পঞ্চম কক্ষায়াম বিজ্ঞানম পাঠয়ামি। তারপর তারপর হচ্ছে সার্ধ একম বাদনে কি বললাম, ভোজনম এগুলো একটা করমি। কি বললাম, এটা একটা হ্যাঁ শব্দ। স্যার একটা তাহলে সার্ধ সার্ধ এক বাদনে, একবাদনে। মাঝে হাইফেন হবে, মাঝে সব হ্যাঁ হাইফেন হবে। সার্ধ সার্ধ এক বাদনে। ভোজনম করমি। হুম। অপরাহ্নে অপরাহ্নে চত্বারি বাদনে अस्माकम् अवकाशः अस्ति। কি হবে, কি হবে? এটা চতুর্বাদী বাদনে কি হবে? এটা চতুর্বাদনে চতুর্বাদনে। চতুর্বাদনে চতুর্বাদন। अस्माकम् अवकाशः, अवकाश হচ্ছে তালব্যশ, अवकाशः अस्ति। তো অনন্তরম অহম গৃহে প্রত্যাগচ্ছম। গৃহম, এটা হবে গৃহম, বললাম যেটা দ্বিতীয় গৃহে হবে। হ্যাঁ প্রত্যাগচ্ছম। পঞ্চবাদনে পঞ্চপাদনে পঞ্চপাদ পঞ্চবাদনে পুনঃ অহম ভোজনম সমাপ্তি। এটা কি হবে স্যার? ভোজন শেষ করি। ভোজন, ভোজনস্য করতে হবে, তাহলে এই যে একই রকম, এগুলো সব কৃদন্ত শব্দ, সমাপ্তিম। তাহলে ভোজনস্য সমাপ্তিম করোমি, যোগ ষষ্ঠী হয়, আমরা দেখেছিলাম, তাই না? মন্ত্রস্য লেখনম, মনে আছে? মন্ত্রস্য হ্যাঁ লেখনম স্যার হ্যাঁ করোমি, হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ। ভোজনস্য সমাপ্তিম করোমি। তারপর স্যার রাত্রেও দশ বাদনে নিদ্রাম হুম, গচ্ছামি। একদম ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে, ভালো। আচ্ছা, তাহলে পরের দিন আপনি প্রথম হচ্ছে এই বাক্যগুলো, সংখ্যাটা ভালো করে পড়বেন, পুরো সংখ্যা বিষয়টা পড়ে হোমওয়ার্কটা করে আনবেন, যেটা বাক্যগুলো দিয়েছি। হ্যাঁ, এটাই থাক আজকে, মঙ্গলবার শনিবারই ক্লাসে, বেশি কিছু দেবো না, এটাই থাক, ঠিক আছে? সংখ্যাটা ভালো করে ক্লাসটা একবার দরকার হলে শুনবেন, শুনে নোটসগুলো ভালো করে দেখে ভালো করে বুঝে, যদি কোনো ডাউট থাকে পরের দিন ক্লাসে জিজ্ঞাসা করবেন, সংখ্যা এই জায়গাটা বুঝতে পারেননি। আর যেগুলো হোমওয়ার্ক দিয়েছি বাক্যগুলো ভালো করে দেখে করে আনবেন। আর আগের দিন আমি আর ওই রামহ লিখতি মন্ত্র অভ্যাস করছেন তো বাড়িতে? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ করছি স্যার। আচ্ছা, ওটা করছেন। আর শব্দরূপগুলো রিভিশন দিয়েছেন? হ্যাঁ স্যার দিয়েছি, খালি তিনটা তিনটা বাকি বাকি আছে স্যার, তিনটা ঠিক বাকি আছে, সবই ওটা আমি দিয়েছি। পরের দিন ওটা কমপ্লিট করে দিন, ওটা পরের দিন তাহলে আমি জিজ্ঞাসা করবো শনিবার, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার 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 দয়া করে স্যার ওই এটা তথ্যটা আমাকে দিন স্যার। ওই লঘু সিদ্ধান্ত কমিটির তো? হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ, আমি দিয়ে দেবো, আজকালের মধ্যে আমি কমপ্লিট দিচ্ছি, অসুবিধা নেই। স্যার আপনিও আপনার জিজ্ঞাসা স্যার করছেন, আমি আগে একজনকে পড়িয়েছি আপনাদের ওখানে, সৌরভ চৌধুরী, আপনি চেনেন নাকি জানি না, আপনাদের বাংলাদেশেই বাড়ি, সৌরভ চৌধুরী, আমার অনেক আগের ব্যাচ, আপনাদের এই কোর্সেই পড়েছেন। উনিও আমাকে মানে কাকতালীয় ভাবে আজকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে এরকম আমি লঘু সিদ্ধান্ত কৌমুদি কোর্সে পড়বো ভেবেছিলাম অ্যাডভান্সে আপনাদের এখানে, এখানে তো কোর্স হবে না বলছে স্যার, তাহলে কি করব, কোথায় পড়া যায়? আপনি যেমন জিজ্ঞাসা করছেন, উনি সেম প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছেন, আজকেই জিজ্ঞাসা করেছেন। তো দুজনেরই কাজে লাগবে, আমি খবর নিয়ে দুজনকে জানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওই যে স্যার আমরা যখন এই ব্যাচে স্যার এতে স্টুডেন্ট মাত্র 3 জন, তখন একজন তো চলে গেল, আছে 2 জন। স্যার আপনি তো হুম, আগের ব্যাচ পড়িয়েছেন, ওখানে স্টুডেন্ট ছিল কেমন স্যার? প্রথম দিকে ভালো ছিল, এই ব্যাচটাই সবচেয়ে কম হলো। এমনিতে
প্রথম দিকে 6 জন 7 জন 8 জন এরকম পড়িয়েছি। এর আগের ব্যাচেও 4-5 জন ছিল এরকম, এই ব্যাচটাই সবচেয়ে কম হলো, কেন জানি না, এই ব্যাচটাই সবচেয়ে কম স্টুডেন্ট হলো। স্যার স্যার এই ভাষাটা মানুষ মানে কম না স্যার, মানে কম শিখতে চায়, কম প্রচার প্রচার কম। কম বলতে স্কোপ কম তো অ্যাকচুয়ালি দেখতে গেলে, মানে শিখে আপনার টিচিং লাইন ছাড়া তো কোনো লাইন হয় না। এখন যে আপনারা যেমন একটা শাস্ত্র পড়ার জন্য শিখছেন সেই জন্য এত আগ্রহ, কিন্তু সবার তো শাস্ত্র পড়ার এত আগ্রহ থাকে না। সবাই চায় যে একটা কিছু পড়াশোনা করে একটা কিছু চাকরি বাকরি করতে হবে, কিছু পেতে হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে সংস্কৃত পড়লে টিচিং লাইন ছাড়া কোনো লাইন নেই। এবার চাকরি বাকরির যে অবস্থা আপনি তো সব শুনছেন, কি খবর চলছে চারিদিকে চাকরি বাকরি নিয়ে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে ওই জন্যই মানুষের এর পড়াশোনার ইচ্ছেটাও চলে গেছে এই বিষয়ে, এই আর কি। তাও আমাদের চেষ্টা করতে হবে যতটা আমরা প্রচার করতে পারি আর কি, আমাদের হাতে যতটা রয়েছে আমরা করতে হবে চেষ্টা, যতজনকে সংস্কৃতের সঙ্গে যুক্ত করা যায়। স্যার আপনারা যারা পিএইচডি করছেন স্যার, এখানে আছে কতজন স্টুডেন্ট আছে স্যার? আপনারা আছেন কতজন যারা পিএইচডি করছেন? পিএইচডি করছি আমরা এখন এই মুহূর্তে 20 জনের উপরে আছে, 20-25 জন পিএইচডি করছি এই মুহূর্তে আছি। অনেকেই সাবমিট করে বেরিয়ে গেছে, এই মুহূর্তে করছি 20-25 জন। কেউ ব্যাকরণে, কেউ বেদান্তে, যেমন যার যেমন সাবজেক্ট সেভাবে করছে। স্যার আমি মানে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাকে স্যার হেল্প করেন, আমার সাথে পাশে থাকেন, আমার থাকবেন আমার পাশে, একদম আমার একদম লক্ষ্যে কোনো যাতে অসুবিধা করতে নেই, পারি। আপনার যখন যেখানে দরকার। আমাদের এখান থেকে অনলাইন এম এরও কোর্স আছে, ইউনিভার্সিটি থেকে হয় অনলাইন এর কোর্স। আপনি সেটাও চাইলে, যদি আপনি চান যে দেখবেন একবার, আমি আপনাকে সিলেবাস পাঠাতে পারি যদি আপনার মনে হয়। সেখানে বিভিন্ন রকম মানে পড়ানো হয়, উপনিষদ থেকে শুরু করে সাংখ্য, যোগ, ব্যাকরণের কিছু অংশ সবকিছুই পড়ানো হয়। অনলাইন এর কোর্স রয়েছে, মানে অনলাইনে সব ভিডিও অ্যাভেলেবেল দেওয়া আছে। সব স্যাররা অনলাইনে ক্লাস নেয়, আমাদের যারা স্যাররা ক্লাস নেয় এখানে এমএতে, ওই স্যাররাই ক্লাস নেন। সব নোটসও রেডি করা আছে। স্যাররা সপ্তাহে সপ্তাহে ক্লাস নেন বা কোশ্চেন অ্যান্সার সেশন করেন, যেখানে আপনারা নোটস গুলো পড়লেন, ক্লাস শুনলেন, দিয়ে যদি স্যার এমএল কোর্স মানে কি স্যার? হ্যাঁ হ্যাঁ, কি বলে স্যার এমএল কোর্স? কি বলে স্যার এমএল কোর্স মানে কি? অনলাইন এমএ ডিগ্রি পাবেন অনলাইন অনলাইনে, মানে কোর্স মাস্টার্স, মাস্টার্স। মাস্টার্স ডিগ্রি অনলাইনে, হ্যাঁ, সংস্কৃতের উপর। এটা তো আমরা করতে পারবো না স্যার, আমরা করতে পারবো? এটা আমাদের ব্যাকগ্রাউন্ড তো সংস্কৃত না। গ্রাজুয়েশন আপনার কি কোন বিষয় আছে? স্যার গণিত। গণিত। জিজ্ঞাসা করতে হবে, দেখতে হবে, কি জানি না আমি, তো নতুন সব এডুকেশন সিস্টেম এসছে, দেখতে হবে করা যায় কিনা। আমি কথা বলে আপনার বিষয়টা মাথায় থাকলো আমার, আমি কথা বলে জানাবো, ঠিক আছে? আমি আমি আগে কোর্সগুলো আপনাকে সম্বন্ধে জানাই, তারপরে আমি এই বিষয়টা দেখছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমার জন্য স্যার আমার যে লক্ষ্যটা, সের জন্য আমার কোথায় কি করতে হবে সেই বিষয়ে আমাকে স্যার হেল্প করেন। একদম একদম, আপনার মেন লক্ষ্য হচ্ছে গীতা, ভাগবত ইত্যাদি আপনি পড়বেন, তাই তো? আমাদের শাস্ত্র গ্রন্থগুলো আছে, এগুলো স্যার আমি বিভিন্ন টিকা বা টিপ্পনী যেগুলো আছে এগুলো পড়ে বুঝতে চাই। এই হচ্ছে আমার মেন লক্ষ্য। বুঝতে পেরেছি। আপনি কি গৌড়ীয় সম্প্রদায়, মানে? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ইসকনের সাথে যুক্ত স্যার, ইসকনের সাথে যুক্ত। ইসকনের সাথে যুক্ত আছেন, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। না, আপনাদের অচিন্ত ভেদাভেদ, চৈতন্য মহাপ্রভুটাই তো হ্যাঁ স্যার, অচিন্ত ভেদাভেদ, অচিন্ত ভেদাভেদ দর্শন, বুঝতে পেরেছি। মানে আপনাকে বলদেব হ্যাঁ, মানে অদ্বৈতবাদী বলতে অদ্বৈত দর্শনে পড়েছি, তার মানে এমন নয় যে বাকিদের আমরা একেবারে উড়িয়ে দেবো, সবকিছুই আছে, সবার মধ্যেই সবকিছু আছে। হ্যাঁ, বলদেব বিদ্যাভূষণ আপনাদের ভাষ্যকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলদেব বিদ্যাভূষণ, হ্যাঁ। গোবিন্দ আপনি ভাষ্য। পড়েছেন স্যার এটা? স্যার বলদেব বিদ্যাভূষণ ভাষ্যটা পড়েছেন স্যার? না, পড়িনি, মানে জানি মোটামুটি, মানে ওই দর্শনের কি মেন যেটা বেসিক সেইটা জানি। মানে মোটামুটি অদ্বৈত পড়ছি, মানে বাকি বিশিষ্টাদ্বৈত, দ্বৈত, অচিন্ত ভেদাভেদ, শুদ্ধাদ্বৈত, তারপরে আপনার দ্বৈতাদ্বৈত, সব অনেক ভাগ রয়েছে তো, সবগুলোরই মানে ওই বেসিক আইডিয়াটা জানা আছে। ভাষ্য ধরে ধরে সব তো পড়া হয়নি।
ওই আর কি। এই, ঠিক আছে, আমি আপনার বিষয়টা মাথায় থাকলো, আমি দেখবো, ঠিক আছে, দেখে আপনাকে জানাবো। স্যার আর একটা আমি কোশ্চেন তো করবো আছি। স্যার, আপনি যেহেতু কথা বলছেন হ্যাঁ স্যার, বলুন বলুন। অদ্বৈত দর্শন আপনি করেছেন স্যার, অদ্বৈত দর্শনটা এইসব এইসব যে ভাষ্যগুলো এগুলি অনেক অনেক কঠিন। অদ্বৈত যে দর্শন পড়েছেন, অদ্বৈত বাদ যে হ্যাঁ, পড়েছেন, এটা অনেক ভাষ্য কঠিন স্যার। ভাষ্য একটু কঠিনই হয়, ভাষ্য একটু কঠিনই হয়। ভাষ্যে আসলে ভাষ্যকাররা নিজের মত তো প্রতিস্থাপন করেন, সঙ্গে সঙ্গে অন্যান্য মতের খণ্ডনও করেন। সেই কারণে যে কোনো ভাষ্যই একটু কঠিন হয়, ভাষাও একটু কঠিন হয়, আর বিষয়ে মানে একটু কঠিন হবে। বিষয়টা হয়তো অত কঠিন না হলে, যেহেতু আপনি দর্শন যদি জানেন অতটা কঠিন হবে, কিন্তু ওই যে ভাষ্যের একটা ভাষা রয়েছে, একটু শাস্ত্রীয় ভাষা রয়েছে, সেই ভাষাটা বুঝতে একটু সময় লাগবে। সেটা একটু ব্যাকরণের জ্ঞান ভালো না হলে একটু সমস্যা, বুঝা গেছে? তবে খুব ঠিক আছে বেশি স্যার, থ্যাংক অসুবিধা ইউ হবে স্যার। না, কারণ এখন ওইসব ভাষ্যের হিন্দি ব্যাখ্যা বলুন, বাংলা ব্যাখ্যা বলুন, অ্যাভেলেবেল থাকে, তো সেগুলো দেখে দেখে একটুখানি আইডিয়া করে করে যাওয়া যায়। আর একটু পড়তে 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 ওটা চলে আসে। ওগুলো পড়তে পড়তেই হয় না, প্রথম তো একদম এক্ষুনি আপনি গিয়ে ঢুকে বললেন সব ঠিক হবে না, আস্তে আস্তে প্রথম প্রথম একটু বেশি অসুবিধা হবে, আস্তে 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 ওটা ঠিক হবে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে বলে জেনে জানাবো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি আর অনেক হ্যাঁ, ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন টশ্ন করি স্যার, অন্য বিষয়ে স্যার, এই জন্য স্যার আমাকে মাইন্ড করেন না কোনো স্যার, অসুবিধা অনেক নেই। আপনি বিষয়গুলো। এখন না, আপনি ক্লাসেও করতে পারেন, হোয়াটসঅ্যাপেও করতে পারেন, দরকার হলে ফোনও করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমার আমি অ্যাভেলেবেল আছি সবসময়, আপনি যখন খুশি যা দরকার হবে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ও ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ স্যার, তাহলে আমি আপনাকে ফোন দেবো স্যার মাঝে মাঝে। একদম 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 কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করি এখানেই। ঠিক আছে স্যার, শুভরাত্রি স্যার, ধন্যবাদ। হ্যাঁ, শুভরাত্রি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।